পরীক্ষা আছে সেগুলোর জেনারেল নলেজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই বিষয়ে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে। কিন্তু তার আগে তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা হয় না। কেমন আছো সবাই? একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জয়েন করে জানিয়ে দাও যে তোমরা কারা কারা এর আগে আমাদের সাথে ক্লাস করেছো, এখন কারা কারা 2023 সালে যারা এইচএসসি দিয়েছো, তারা যারা এখন ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কারা, তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমাদের এইচএসসি পরীক্ষা কেমন হলো এবং এখন তোমাদের প্রিপারেশন কেমন চলছে, সবকিছু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আসলে আমরা যারা ইনস্ট্রাক্টর থাকি বা আমরা যারা টিচার থাকি, তাদের খুবই এক্সাইটেড লাগে যখন তারা একদল স্টুডেন্টের সাথে ক্লাস নিয়ে আসে, তাদের পরীক্ষার থ্রু আউট দ্য টাইম তাদের সাথে থাকে, এবং এরপরে পরীক্ষা শেষ হওয়ার পরেও তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় না। আমরা তাদের সাথে থাকি যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যে ভর্তি পরীক্ষা আছে, যেটা তারা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা তারা প্রিপারেশন নিচ্ছে, সেই টাইমটা তো আমরা যখন তাদের সাথে থাকতে পারি, তখন কিন্তু মনে হয় যে আমাদের সম্পর্কটা অনেক দিনের পরিচয়, অনেক দিনের একসাথে পড়াশোনা করা। এবং ফাইনালি কিন্তু তোমাদের সেই এইচএসসি পরীক্ষার সময় অনেকে তোমরা আমার সাথে ক্লাস করেছো, অর্থনীতি ক্লাস করেছিলাম, আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস করেছিলাম। এখন আমরা ফাইনালি এইচএসসি শেষ, সব ধরনের টেনশন মাথা থেকে দূর হয়ে গেছে, কিন্তু নতুন করে ভর্তি পরীক্ষা নামক একটা উটকো ঝামেলা, সেটা আমাদের মাথায় এখন অনেক বেশি টেনশন ফেলছে। সেই সময়টাতে এসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। তোমাদের সবার কাছ থেকে খবর নিতে চাই, তোমরা কেমন আছো? অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, তোমাদেরকে দেখে খুবই ভালো লাগছে। তোমরা কারা কারা আমাদের এই বছরের এইচএসসি শিক্ষার্থী ছিলে তারা একটু জানিয়ে দাও। এবং আমরা আজকে শুধুমাত্র কিন্তু তোমাদের যাদের সাথে আমার এইচএসসির সময় দেখা হয়েছিল, তারা কিন্তু শুধুমাত্র মানবিক বিভাগের ছিলে, কিন্তু আমরা আজকে বি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো, যেটা কিনা শুধুমাত্র মানবিক শাখার না, সেটা কিন্তু শুধুমাত্র ব্যবসা শিক্ষার না, সেটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য না, এটা একদম অল 3 ডিপার্টমেন্টস কম্বাইন্ড। অর্থাৎ তুমি যেই ডিসিপ্লিনে হও না কেন, তোমার জন্য কিন্তু, তুমি যদি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু বি ইউনিট একটা খুবই সুবর্ণ সুযোগ। এর মাধ্যমে কিন্তু তুমি একদম তোমার স্বপ্নের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে কিন্তু চান্স পেতে পারো, তুমি যেই ডিসিপ্লিনের হও না কেন। অর্থাৎ তুমি ব্যবসা শিক্ষা হলেও তুমি বি ইউনিটের সাবজেক্ট গুলোতে ঢুকতে পারবে, তুমি মানবিকের হলেও ঢুকতে পারবে, তুমি সায়েন্সের হলেও কিন্তু তুমি বি ইউনিট দিয়ে তোমার পছন্দের, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে পারবে। আচ্ছা, সবার প্রথম কথা হচ্ছে গিয়ে, আমরা জানি আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা এখন এই মুহূর্তে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই তাদের সবার সুবিধার জন্য তোমরা কাইন্ডলি এই ক্লাসটার লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিবে। তোমরা এটা নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে দাও, তোমাদের যেসব ফ্রেন্ডরা আছে যাতে কিন্তু তোমরা এখানে কমেন্ট সেকশনে ট্যাগ করে দাও, ঠিক আছে, যাতে আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি। আজকে ক্লাসের টপিকটা একটু আগে থেকে বলে রাখি, কারণ আজকে ক্লাসের টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্য তোমাদের ক্লাসটা জয়েন করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর সেটা হচ্ছে গিয়ে, আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে 7টি মহাদেশ নিয়ে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এবং আমাদের জেনারেল নলেজ যেটা আছে, অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে জেনারেল নলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এই জেনারেল নলেজ অংশের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে মহাদেশ সম্পর্কিত তথ্যগুলো, ঠিক আছে। সো এই মহাদেশের তথ্যগুলো নিয়ে আমরা আজকে একটা ক্লাসে চেষ্টা করব কিভাবে করে গল্পের মাধ্যমে, কিভাবে করে আমরা আরো ইন্টারেস্টিং উপায়ে এই তথ্যগুলো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি, এটা আমরা চেষ্টা করব। ওকে, আমরা একটু কমেন্ট সেকশনটা দেখে নেই। আচ্ছা, আবিদা জিজ্ঞেস করেছে আপনি কেমন আছি? আলহামদুলিল্লাহ আবিদা, আমি ভালো আছি। নাবিলা হাত নেড়েছে, আয়রা এসেছে, আরেকজনকে ট্যাগ করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আয়রা। আপনারাও আয়রার মতো প্লিজ আপনাদের যেসব ফ্রেন্ডরা আছে যারা কিনা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে কাইন্ডলি এখানটাতে ট্যাগ করে দেন। ইউটিউবে দেখতে পাচ্ছি আমি সবাই আরো অনেক বেশি সরব ফেসবুকের থেকে। সো ইউটিউব কমেন্ট সেকশন দেখে খুবই ভালো লাগছে যে অনেকেই জানাচ্ছেন কে কোন ডিসিপ্লিন থেকে। নূর আলম বলেছে আমি সায়েন্স থেকে। তারপরে দেখি আর কে কি বলছে। আচ্ছা, মোহাম্মদ সাদি ইসলাম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ সাদি, আমি ভালো আছি। তোমার প্রিপারেশন কেমন চলছে? কাইন্ডলি এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে এবং তোমার যেসব ফ্রেন্ডরা আছে যারা তোমার সাথে তোমার পাশাপাশি প্রিপারেশন নিচ্ছে এইচএসসির জন্য, তাদের সবাইকে কিন্তু ট্যাগ করে দিতে ভুলবে না, ঠিক আছে? ওকে, ক্লাসে চলে যাওয়ার আগে আবার একটু জানিয়ে রাখি যে তোমাদের জন্য বি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন করেছে যেই টপিক গুলো থাকে, অর্থাৎ বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান, এই 3টা টপিকের উপরেই কিন্তু আছে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিশন কোর্স। সো এই যে ক্লাসটা, আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা কিন্তু একটা লাইভ প্রমোশনাল ক্লাস, কিন্তু
এর পাশাপাশি আমাদের আরো যেসব অভিজ্ঞ টিচার প্যানেল আছে, অর্থাৎ এর মধ্যে ফারহান সাকিব ভাই আছে, মুনজারিন আপু আছে, সাকিব বিন রশিদ ভাই আছে, সবাইকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সের অভ্যন্তরে। তোমাদের এই যে কঠিন যে জিনিসগুলো মনে হচ্ছে বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ, এগুলোর ভয় তোমাদেরকে কাটিয়ে দিতে এবং তোমাদের সাথে তোমাদের ভর্তি পরীক্ষার একদম শেষ সময় পর্যন্ত তোমাদের সাথে থাকতে আমরা সবাই আছি, যাতে তোমরা একদম ভয় না পাও এবং আমরা একসাথে এই ভর্তি পরীক্ষাটাকে মোকাবেলা করে ফেলবো। গ্রেট, ওকে, রনি এসেছে মানবিক থেকে, ফাহিম এসেছে মানবিক থেকে। আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে জিকে প্যারা লাগে। ইয়েস, আমি জানি জিকে অনেক প্যারা লাগে। আমার নিজেরও জেনারেল নলেজ খুবই, কি আওয়াজ হলো, আমার নিজেরও জেনারেল নলেজ খুবই প্যারা লাগতো। আমি ইনফ্যাক্ট জেনারেল নলেজে একদম ভালো ছিলাম না। আমি যখন আমার সময়, আমি যখন, আমাদের তো বি ইউনিট দিয়ে ঢুকতে হতো না, আমাদের হচ্ছে যদি আমরা সায়েন্স থেকে সোশ্যাল সায়েন্সে আসতে চেতাম তখন আমাদেরকে ডি ইউনিটের মাধ্যমে ঢুকতে হতো। সো আগের যেটা ডি ইউনিট সেটা এখন হচ্ছে বি ইউনিট। আমি বি ইউনিট দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতে সুযোগ পেয়েছিলাম এবং তার 3 মাস আগে আমাকে কেউ যদি বলতো যে আমি জেনারেল নলেজ পড়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ডি ইউনিট থেকে ইকোনমিক্সে ভর্তি হব, তাও আবার 209তম পজিশন স্কোর করে, এটা আমি জীবনেও বিশ্বাস করতাম না। কিন্তু আসলে এটা খুবই সম্ভব, আমি যদি পারি। আমার মনে আছে আমি একদম সবার প্রথম যখন দেখি কি হয় বলে ঝালাই করতে বসলাম, আমার জেনারেল নলেজ দেখি কতটুকু আছে, দেখি যে আমি 25-এর মধ্যে আমার মনে আছে আমি -4 পেয়েছিলাম। ফার্স্ট টাইম আমি যখন নিজে নিজে টেস্ট করতে বসলাম নিজেকে, আমি একটা টেস্ট পেপার সামনে নিলাম, নিয়ে দেখলাম আমি 25-এর মধ্যে -4 পেয়েছি। এবং এরপরে আমার মনে হলো যে আমার পক্ষে জেনারেল নলেজ একদম পসিবল না, দিস ইজ টু ডিফিকাল্ট। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস টেক দিস অ্যাজ আ চ্যালেঞ্জ। যদি চান্স নাও পাই, অ্যাটলিস্ট এই সুযোগে কিছু তথ্য তো আমার জানা হবে, রাইট? আমার আশেপাশে দুনিয়াটা কেমন, ইতিহাস কেমন, কি কি হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স কি কি, এই সম্পর্কে একটু জানার মাধ্যমে আমার হয়তো একটু সুবিধাই হবে। দেখলাম পড়তে 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 আস্তে আস্তে একটা ভালো লাগা কাজ করতে লাগলো এবং 2 মাস আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং 2 মাসের শেষে কিন্তু আমার জেনারেল নলেজ অনেক বেটার হয়েছে। আজকে আমরা যখন ক্লাসে দেখব তখন কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে করে আমরা তথ্যগুলোকে মাথায় রাখতে পারি, ঠিক আছে? কারণ আমার কিন্তু একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সবাইকে কিন্তু সবকিছু মুখস্থ করিয়ে দেওয়া পসিবল হবে না। কিন্তু আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে করে তোমরা এই তথ্যগুলো খুব সহজে নিজেদের মাথায় নিতে পারবে, বা তোমরা কি ধরনের পড়াশোনার স্টাইল ফলো করলে তোমাদের জন্য এই তথ্যগুলো মাথায় নেওয়া আরো ইজি হবে, সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। হয়তো আমরা এখন এখানে কিছু জিওগ্রাফিক্যাল তথ্য যখন দেখব তখন আমরা হয়তো একটু ম্যাথ ফলো করার চেষ্টা করব। যখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো কাহিনী, কোনো স্টোরি বা কোনো উল্লেখযোগ্য কাউকে নিয়ে আমরা যখন পড়াশোনা করব তখন আমরা তাকে নিয়ে একটু গুগল সার্চ করে দেখব, একটু 2-1টা ইউটিউবে ভিডিওস ঘেটে দেখব। তাহলে কি হবে, আমাদের এই জিনিসগুলোর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে এবং এই পড়াগুলো আমাদের মাথায় কিন্তু খুব ইজিলি গেঁথে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি আজকে ক্লাস করতে প্রস্তুত? দেখি কি বলেন। আচ্ছা, পলি বলেছে ক্লাস শুরু করেন। পলি, তোমার এত তাড়াহুড়া কেন? আমি তো দেখছিলাম যে আগে কিছু মানুষ এসে নেক, জয়েন করে নেক, তারপর আমরা একবারে করব। আচ্ছা, ডলি বলেছে আসসালামু আলাইকুম, একবার রিপ্লাই দেন। ডলি, ওয়ালাইকুম আসসালাম, রিপ্লাই দিয়ে দিয়েছি। এখন তাহলে আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? তোমরা সবাই কি আছো আমার সাথে? আমরা এখন শুরু করব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মহাদেশের পরিচিতি। অর্থাৎ মহাদেশ কি? মহাদেশ হচ্ছে কি এই যে পুরো পৃথিবী, সমগ্র পৃথিবীর যে ল্যান্ড আছে, অর্থাৎ যে ভূমি আছে, সেই ভূমিটাকে যে প্রধান 7টা ভাগে ভাগ করা হয়েছে জিওগ্রাফি অনুযায়ী, সেটা হচ্ছে গিয়ে সেই 7টা মহাদেশ। এখন এই 7টা মহাদেশের নাম কি আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, নাকি আমরা ডিরেক্টলি ওখানে চলে যাব? আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা সেটার নাম লিখে আমাকে জানাও তো। কমেন্ট সেকশনে জলদি করে জানিয়ে দাও যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা। 7টা মহাদেশ আছে, এটা আমি বলে দিয়েছি। ভেরি সুন আমরা শুরু করে দিব এই ব্যাপারে জানাশোনা। তোমরা আমাকে একটু দেখি তোমাদের কারেন্ট নলেজের কি সিচুয়েশন, তোমাদের জেনারেল নলেজের অবস্থা কেমন, একটু জানিয়ে দাও কমেন্ট সেকশন। আমাকে বলো যে সব থেকে ছোট মহাদেশটা কোনটা। আচ্ছা, পলি একদম রেডি ছিল আগে থেকে, ও বলতেছিল না যে ক্লাস শুরু করে দাও শুরু করে দাও, ও একদম রেডি ছিল। ফ্যান্টাস্টিক, শি হ্যাজ গিভেন মি অ্যান অ্যান্সার। আর কি কি আছে? আচ্ছা, আমরা আজকে এই ক্লাসটাতে অবশ্যই দ্য হোল পারপাস অফ দিস ক্লাস ইজ জেনারেল নলেজ শেখা, রাইট? তুমি যত বেশি জ্ঞান আহরণ করবা তত বেশি তুমি তোমার লাইফে উপরে উঠতে পারবা এবং ইউ ক্যান ক্লাইম টু আ স্টেজ যেখানে কিনা তুমি ধরো অনেক বড় জাতিসংঘের একজন নেতা হয়েছো, বা তুমি একজন দারুণ মানে
বড় একজন এনজিও তে লিডার হয়েছো, বা তুমি একদম ডিপ ফরেন ডিপ্লোম্যাট হয়েছো, যার মাধ্যমে কিন্তু তুমি আসলেই ফরেন পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করতে পারবে। সো তোমার নিজেকে অতটুকু পর্যন্ত গ্রো করার জন্য কিন্তু জেনারেল নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা আজকে জেনারেল নলেজের মধ্যে থাকি, পড়াশোনার মধ্যে থাকি। অনেকেই লিখেছে ওশেনিয়া, অনেকে লিখেছে অস্ট্রেলিয়া, দুইটাই কারেক্ট, বিকজ আমরা আগে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে যেটাকে জানতাম সেটাকে এখন সবাই বলে ওশেনিয়া। ঠিক আছে, ওকে। অনেকে বলেছে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা না, আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে গিয়ে ওশেনিয়া। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন জিজ্ঞেস করছে আপু আপনার নাম কি? আলাউদ্দিন, তুমি কি আমাকে আজকে ফার্স্ট দেখতেছো এখানে? আমার নাম মেজাবিন, আমি সাধারণত অর্থনীতি ক্লাস নিয়ে থাকি, কিন্তু এখন আমি অ্যাডমিশন টেস্টের টাইমে তোমাদের জেনারেল নলেজের ক্লাসও নিব। ওকে, ঠিক আছে। ইউটিউবেও দেখতে পাচ্ছি অনেকেই লিখেছে ওশেনিয়া, দ্যাট ইজ দি কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা আগাতে পারি, রাইট? সো আমাদের যে 7টা মহাদেশ, সেই 7টা মহাদেশের মধ্যে সব থেকে বড় যে মহাদেশ সেটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের ভেরি ওন এশিয়া। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা এখানে চেষ্টা করেছি তোমাদের জন্য যে একদম হাইলাইট পয়েন্টস গুলো আছে সেগুলো নিয়ে নিতে। এখান থেকে তোমরা দেখবা যে কি ব্যাপার, সব থেকে বড় মহাদেশ এশিয়া, কিন্তু দেশের সংখ্যার দিক দিয়ে কিন্তু এটা সেকেন্ড হাইয়েস্টও না, অর্থাৎ এটা থার্ড হাইয়েস্ট। স্বাধীন দেশের সংখ্যা এশিয়ার অধীনে হচ্ছে গিয়ে 44টা, অর্থাৎ জাতিসংঘ স্বীকৃত দেশ এশিয়াতে আছে 44টা। সেখানে আফ্রিকা এবং ইউরোপ দুটাতেই কিন্তু এর থেকে বেশি সংখ্যক দেশ, কিন্তু এশিয়া আয়তনে সব বাকি যে দেশগুলো আছে সেগুলো সব থেকে, যে মহাদেশগুলো আছে সেগুলো সবগুলো থেকে এশিয়া সব থেকে বেশি বড়। এই এশিয়ার ভিতরে আমরা এখন কুইকলি দেখে নিব সবচেয়ে বড় দেশ কোনটা এবং সবচেয়ে ছোট দেশ কোনটা। এবং আমার যদি কোনো ফান ফ্যাক্টস মনে পড়ে যে এই জিনিসগুলো মাথার মধ্যে মিলিয়ে নিলে হয়তো তাড়াতাড়ি ইজিলি মনে থাকবে, আমি সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব। সো আমরা জানি যে চায়না হচ্ছে গিয়ে এশিয়ার ভিতরে সব থেকে বড় দেশ এবং এর মধ্যে জনসংখ্যার সংখ্যা সব থেকে বেশি। সো এটা আবার মিলে গেল, এটা তুমি মাথার মধ্যে হিসাব রাখতে পারবা যে ঠিক আছে, এশিয়ার সব থেকে বড় দেশ চায়না এবং জনসংখ্যায় সব থেকে বড় দেশও চায়না। হ্যাঁ, সো আয়তন এবং জনসংখ্যা দুইটাই বড়। আচ্ছা, সবচেয়ে ছোট দেশ মালদ্বীপস। কেন? খুব ইন্টারেস্টিংলি, মালদ্বীপস এটা একটা আইল্যান্ড, হ্যাঁ, এবং এখানটাতে কিন্তু তাদের নেটিভ যারা, অর্থাৎ মালদ্বীপসে যাদের জন্ম এবং যাদের গড়ে ওঠা নেটিভ, হ্যাঁ, তাদের সংখ্যা অনেক কম। এর থেকে বেশি হচ্ছে গিয়ে আমাদের দেশ থেকে বা ইন্ডিয়া থেকে অনেকে কিন্তু ওখানে সার্ভিস সেক্টরে কাজ করতে চান। এই যারা ওখানকার সার্ভিস সেক্টরে বহিরাগত যারা আছেন, তারাই কিন্তু এই দেশের সিংহভাগ নাগরিক গঠন করেন। হ্যাঁ, সো এই দিক দিয়ে ইট মেক্স সেন্স যে মালদ্বীপস জনসংখ্যায়ও সব থেকে ছোট একটা দেশ। এরপরে আমাদের সব থেকে বড় মহাদেশের লাইন আপে আছে আফ্রিকা। আফ্রিকার অধীনে আছে 54টা দেশ, 44-এর সাথে 10 যোগ করলেই 54 হয়ে যায়। এর মধ্যে সব থেকে বড় দেশ আয়তনে আলজেরিয়া এবং জনসংখ্যার দিক দিয়ে নাইজেরিয়া। আমরা জানি যে নাইজেরিয়াতে কিন্তু অনেক ধরনের পভার্টি, ফ্যামিন এগুলো লেগে থাকে এবং দেখা যায় যে এই দেশটা একটু দারিদ্রতার মধ্যে দিয়ে যেয়ে থাকে এবং এখানকার শিক্ষার হারও একটু কম থাকে, এবং দেখা গেছে এই কারণেই হয়তো এদের জনসংখ্যা একটু বেশি। হ্যাঁ, আয়তনে সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি সেশেলিস। দারুণ সুন্দর একটা দেশ, তোমরা একটু গুগল করে দেখবা যে সেশেলিস দেশটা দেখতে কেমন। দেখলেই তোমাদের ইচ্ছা করবে যে জীবনে ভালো মতো পড়াশোনা করে টাকা পয়সা জমিয়ে তারপরে সেশেলিসে ঘুরতে যেতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের ইউরোপ মহাদেশে, যেখানে স্বাধীন দেশের সংখ্যা 48টা, অর্থাৎ এশিয়া থেকে জাস্ট 4টা মাত্র বেশি। এশিয়া থেকে জাস্ট 4টা বেশি। এবং এখানেও সেম কাহিনী, চায়না যেরকম এশিয়া মহাদেশের ক্ষেত্রে আয়তন এবং জনসংখ্যা দুটাতেই বেশি, সেম রাশিয়াও হচ্ছে গিয়ে ইউরোপের আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বৃহত্তম দেশ। আচ্ছা, এবং সব থেকে ক্ষুদ্রতর দেশ ইউরোপ মহাদেশের ভিতরে হচ্ছে ভ্যাটিকান সিটি। আমরা জানি যে ভ্যাটিকান সিটি হচ্ছে গিয়ে খ্রিস্টান ক্যাথলিক চার্চের যেটা সিট বলা হয় সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি, এবং এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ইটালির রোমের ভিতরে এনক্লেভড একটা দেশ। হ্যাঁ, সো এটা এতই ছোট যে এটা আরেকটা দেশের মধ্যে অবস্থিত। সো ভ্যাটিকান সিটি ইজ ভেরি ইন্টারেস্টিং, তোমরা একটু গুগল করলে খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপাতি দেখতে পারবা। অলসো ইট হ্যাজ বিউটিফুল হিস্টোরিক্যাল স্ট্রাকচারস। সো তোমাদের যাদের এরকম হিস্টোরিক্যাল স্ট্রাকচার ভালো লাগে তারা কিন্তু এটা একটু গুগল করে দেখে নিতে পারো। এরপর আসে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার ভিতর আছে মাত্র 3টা দেশ। সেই 3টা আচ্ছা, নর্থ আমেরিকার ভিতরে আছে 23টা দেশ, এবং এর মধ্যে সব থেকে বড় দেশ হচ্ছে গিয়ে কানাডা এবং
এটা হচ্ছে আয়তনের দিক দিয়ে কানাডা, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু আবার ইউএসএ বা যুক্তরাষ্ট্র। কানাডা আয়তনে বড়, কিন্তু দেখবা যে তোমাদের যাদের যাদের আত্মীয় স্বজন কানাডায় ঘুরতে গেছেন বা থাকতে গেছেন তাদেরকে জিজ্ঞেস করলে দেখবা তারা বলে যে কি হয়েছে, আচ্ছা আচ্ছা বলছে পপুলেশনে বড় ইন্ডিয়া, চায়না অনেক বড়। আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া পপুলেশনে বড়। তুমি তাও আজকে একটু গুগল করে দেখতে পারো, আমিও গুগল করে দেখে নিব যে আলটিমেটলি আয়তনের দিক দিয়ে চায়না বেশি বড় না ইন্ডিয়া বেশি বড়, কিন্তু চায়না অনেক 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 বেশি বড়। আচ্ছা, সো নর্থ আমেরিকার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কানাডা হচ্ছে গিয়ে আয়তনের সব থেকে বেশি বড়, কিন্তু জনসংখ্যায় সব থেকে বেশি বড় যুক্তরাষ্ট্র। যেটা বলছিলাম, তোমাদের যাদের আত্মীয় স্বজন কানাডায় গেছেন থাকতে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবা তারা বলেন যে একদম আশেপাশে ত্রিসীমানার মধ্যে অন্য কোনো মানুষ নাই। কানাডায় এমন কিছু স্টেটস আছে যেখানে কিনা মানুষ এত কম, যেরকম সাসকাচুয়ান, মন্ট্রিয়াল, হ্যাঁ, দেখা যায় যে এই স্টেট গুলোতে মানুষের সংখ্যা অনেক কম, দেখা যায় অনেক দূর পর পর কিছু কিছু মানুষ। হ্যাঁ, সো কানাডা যদিও অনেক বড় একটা দেশ, কিন্তু এর ভেতরে কিন্তু মানুষের সংখ্যা রিলেটিভলি কম। যুক্তরাষ্ট্রে আবার জনসংখ্যার দিক দিয়ে এটা হচ্ছে সব থেকে বৃহত্তর। আর সেন্ট কিটস এন্ড নেভিস এই নামে যে একটা দেশ আছে, এটা আমি ভুলতে বসেছিলাম, এইটা এতই ছোট আয়তন এবং জনসংখ্যায়, যেটার কথা অনেকে আমরা ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে, সেম ক্লাস করলাম। আচ্ছা ঠিক আছে, যদি সেম ক্লাস করে থাকো তাহলে আমার জন্য একটু ক্লাসটা করো, বিকজ আমি তোমাদেরকে আরো ইন্টারেস্টিং করে এটা বোঝানোর চেষ্টা করবো, আই প্রমিস। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার মধ্যে তোমাদের অনেকের পছন্দের ফুটবল টিম ব্রাজিল হচ্ছে গিয়ে সব থেকে বড় দেশ। এটা মনে রাখার আরো একটা ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে গিয়ে আমরা জানি যে পৃথিবীর সব থেকে বড় জঙ্গল অ্যামাজন জঙ্গল, এটা কিন্তু অনেকখানি অংশ ব্রাজিলের মধ্যে। সো চিন্তা করো, এত বড় একটা জঙ্গল যে দেশের মধ্যে আছে সেই দেশটা কিন্তু অতটাই বড় হতে হবে, রাইট? সো ব্রাজিল হচ্ছে গিয়ে সব থেকে বড় দেশ আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ আমেরিকাতে, এবং সুরিনাম হচ্ছে গিয়ে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে সব থেকে ছোট। লাস্টে বাকি থাকে ওশেনিয়া, যার অধীনে আছে 14টা দেশ। খেয়াল করে দেখবে দক্ষিণ আমেরিকা যদিও ওশেনিয়ার থেকে আয়তনে বড়, তারপরেও এর অধীনে দেশের সংখ্যা কিন্তু ওশেনিয়ার থেকে ছোট। ওশেনিয়া, যেটা আমরা আগে জানতাম অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে, এটাকে এখনো বলা যায়, বাট এখন ওশেনিয়াই বেশি ইউজ হয়। তার অধীনে সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ হিউমাঙ্গাস, অস্ট্রেলিয়া ইজ ভেরি বিগ, হ্যাঁ। এবং তার সব থেকে ছোট দেশ যেটা ওশেনিয়ার ক্ষেত্রে, তার মধ্যে আয়তনের দিক দিয়ে হচ্ছে নাউরু এবং জনসংখ্যার দিক দিয়ে হচ্ছে গিয়ে টুভালু। এই দেশগুলোর সাথে আমরা সচরাচর পরিচিত থাকি না, কারণ এই দেশগুলো একটু তুলনামূলকভাবে ছোট দেশ। এই দেশগুলোর সাথে দেখা যায় যে আইদার পলিটিক্যালি বলো বা স্পোর্টস এর দিক দিয়ে বলো খুব বেশি সিগনিফিকেন্ট থাকে না অনেক সময়, এই জন্য আমরা অনেকে এই দেশগুলোর ব্যাপারে জানি না। বাট এই জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু এই দেশগুলো খুবই কার্যকর ভূমিকা রাখে। তো তোমরা এই যে ছোট ছোট দেশগুলো আছে এগুলোর ব্যাপারে একটু জেনে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, সো আমার মাইক্রোফোন ঠিক করতে বলেছে আনিলা, কি সমস্যা? আই হোপ এখন ঠিক আছে, আই হোপ এখন ঠিক আছে। প্লিজ আমাকে জানিয়ে দাও যে আমার মাইক্রোফোন এখন ঠিক আছে নাকি। আচ্ছা ওকে, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি এশিয়া মহাদেশে। এই এশিয়া মহাদেশ আমরা সবাই যেই মহাদেশে থাকি, এই মহাদেশে এটা হচ্ছে গিয়ে এই আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে এখানটাতে, এইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া, অনেক বড় একটা জায়গা জুড়ে, কিন্তু এই হচ্ছে গিয়ে আমাদের দেশ। আচ্ছা, এখন এশিয়া মহাদেশের সম্পর্কে আমরা কিছু ইন্টারেস্টিং তথ্যাবলী দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পৃথিবীর বৃহত্তর মহাদেশ, এটা আমরা দেখে অলরেডি জেনে ফেলেছি যে এশিয়া হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীর লার্জেস্ট মহাদেশ। এর অধীনে জাতিসংঘভুক্ত দেশ 44টি, এটা আমরা দেখেছি। আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে গিয়ে চায়না। এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে হচ্ছে চায়না, এবং এই কম্প্যারিজনে এইটা হচ্ছে ইন্ডিয়া। সো উই ক্যান টেল যে চায়না কত বড়। এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা তোমরা খেয়াল করেছো নাকি জানি না, আমি যেরকম এই জিনিসটা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে গিয়ে এই যে রাশিয়া, আমরা অনেকেই ভুলতে বসি যে রাশিয়ারও অনেকখানি অংশ কিন্তু এশিয়া মহাদেশে আছে। কিন্তু যেহেতু রাশিয়ার বেশিরভাগ জনগণই তাদের যে ইউরোপিয়ান সাইডটা আছে সেখানে বসবাস করে, এবং তারা কালচারালিও ইউরোপিয়ান কালচার দ্বারা বেশি ইনফ্লুয়েন্সড, এই জন্য উই অফেন ফরগেট যে রাশিয়ার একটা অংশ কিন্তু এশিয়ার মধ্যে আছে। এবং এই তথ্যগুলো একটু মাথার মধ্যে মিলিয়ে নিলে কিন্তু অনেক কিছু অ্যান্সার করতে সুবিধা হয়। কেন? কারণ যখন আমরা রাশিয়ার ভিতরে যেসব উল্লেখযোগ্য নদ নদী জঙ্গল টঙ্গল নিয়ে কথা বলবো, হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, কি শুধু বকবক করলে এই পড়া হয় না? আচ্ছা মামুর বেটা, তুমি ক্লাস করো না, আসলে তোমার জন্য আমারও ক্লাস রাত রাত 9টার সময় কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে ক্লাস নিব তোমার জন্য? আমার মনে হয় তুমি এই ক্লাসের জন্য না, বা আমি তোমাকে পড়ানোর জন্য যোগ্য না, ঠিক আছে? সো তুমি তাহলে এই ক্লাসটা লিভই করে দাও, কোনো প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, যখন আমরা এরকম হার্টফুল কমেন্ট দেখি না হঠাৎ করে, তখন অনেক খারাপ লাগে, হ্যাঁ, যে কি ব্যাপার, এত কষ্ট করি, রাত বাজে 9টা, আমি বাসায় না গিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, এত ইন্টারেস্টিং করে সবকিছু মনে করে রাখার, তোমাদেরকে মনে রাখার কিছু কৌশলের কথা বোঝানোর চেষ্টা করছি। সো একটু খারাপ লাগে যখন আমরা এই ধরনের কমেন্টস দেখি, বাট ইটস অলরাইট, কারণ আমি জানি যে অনেকেরই আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে উপকার হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, যখন তোমরা দেখবে যে রাশিয়ার মধ্যকার কোনো ইন্টারেস্টিং নদ নদী বা জঙ্গলের কথা বলা হচ্ছে, এবং তখন তোমাদেরকে কিন্তু ওটা কানেক্ট করতে হবে মাথার মধ্যে, যে আচ্ছা রাশিয়ার কোন পার্টটুকু নিয়ে কথা হচ্ছে, যেটা এশিয়ার মধ্যে আছে সেটা নিয়ে, নাকি যেটা ইউরোপের মধ্যে আছে সেটা নিয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা দেখেছি অলরেডি সব জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি মালদ্বীপ। আচ্ছা, এখন আমরা আরো কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেই। এই প্রত্যেকটা তথ্যই কিন্তু অবশ্যই তোমাদের আগের বছর যে কোয়েশ্চেন গুলো এসেছে, যেগুলো সাধারণত সচরাচর এসে থাকে, সেই প্রশ্নগুলো থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের এমন কিছু প্রশ্ন আছে যেটা কিনা আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, অর্থাৎ আজকালকার বিশ্বে যা ঘটছে সেখান থেকে আসবে, কিন্তু কিছু তো কোয়েশ্চেন আছে যেগুলো কিনা একদম তোমার, যেটা কি বলবো, যেটা অনেক বছর ধরে হয়ে এসছে, বা যেটা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট, এইগুলো থেকেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। যেরকম পৃথিবীর সব থেকে বেশি লোক কথা বলে কোন ভাষায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এসেই যেতে পারে এবার পরীক্ষার মধ্যে, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যান্ডারিন ভাষায়, যেটা কিনা চায়নাতে বেশিরভাগ মানুষই কিন্তু ম্যান্ডারিন চাইনিজে কথা বলে। চাইনিজ ভাষারও কিন্তু আমরা ব্রডলি বলি চাইনিজ, কিন্তু এই ভাষার বিভিন্ন ধরনের ডায়ালেক্ট আছে। এই ডায়ালেক্টের একটা হচ্ছে গিয়ে ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন ভাষাটাই কিন্তু বেশিরভাগ মানুষ কথা বলে, এবং যেহেতু চায়নাতে লোকের সংখ্যাও বেশি, এই জন্য চায়নার যেই লোকেরা থাকে তারা যেই ভাষায় কথা বলে থাকে, সেই ভাষায় কথাবার্তা বলা লোকের সংখ্যাও বেশি। আচ্ছা, বৃহত্তম সাগর হচ্ছে গিয়ে দক্ষিণ চীন সাগর। বৃহত্তম দ্বীপ, এগুলো ইম্পর্টেন্ট, যা কিছু বৃহত্তম এবং ক্ষুদ্রতম, প্রত্যেকটা মহাদেশের ভিতরে বৃহত্তম এবং ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, অনেকেই বলেছে যে আপু একটু ইগনোর করেন, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের কমেন্টস দেখে আসলে একটু ইন্সপায়ার্ড লাগে, মোটিভেটেড লাগে, হ্যাঁ, আমাদের তো মোটিভেশন দরকার। আচ্ছা, তো সবচেয়ে বৃহত্তম দ্বীপ এশিয়াতে হচ্ছে বোর্নিও, যেটা কিনা ইন্দোনেশিয়ায়, হ্যাঁ। সো এই একই কোয়েশ্চেন, তোমরা এটাও একটু খেয়াল রাখবে, আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে ক্লাসের মূল উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে সবকিছু একদম গিলায় খাওয়ায় মুখস্থ করে দেওয়া না, সবকিছু তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে পড়ার স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বোঝানো, ঠিক আছে? এই যে একটা কোয়েশ্চেন, যে এশিয়া মহাদেশের ভেতরে সব থেকে বৃহত্তম দ্বীপ কোনটা, সেটা হচ্ছে বোর্নিও, এবং এটা ইন্দোনেশিয়াতে, হ্যাঁ। এইটা কিন্তু তোমার বিভিন্ন ভাবে আসতে পারে কোয়েশ্চেনটা, ঠিক আছে? তোমাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ বোর্নিও কোথায়, কোন দেশে অবস্থিত, ঠিক আছে? বা এটাও হতে পারে যে ইন্দোনেশিয়ায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি, ঠিক আছে? সো একই কোয়েশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, সো এই জন্য তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, বৃহত্তম উপদ্বীপ, আরব উপদ্বীপ। আচ্ছা, গভীরতম হ্রদ বৈকাল, রাশিয়া। এই দেখো, আমি এটাকে ইয়েলো হাইলাইট করে রেখেছি, বিকজ আই হ্যাড টু বি শিওর যে এটাকে কি আমি এশিয়ার মধ্যে ফেলবো নাকি, হ্যাঁ। সো তোমরা যদি নিজেরাও সার্চ করে দেখো, তোমরা দেখবা যে বিশ্বের যে গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদটা কিন্তু রাশিয়াতে, রাশিয়া এবং মঙ্গোলিয়ার যে বর্ডারটা আছে সেখানটাতে হচ্ছে গিয়ে এই বৈকাল হ্রদটা। সো এটা বেসিক্যালি রাশিয়ার যে এশিয়ান সাইডটা আছে সেটার মধ্যে পড়ে। সো এই জন্য আমরা বলতে পারি যে বৈকাল হ্রদটা এশিয়াতে, হ্যাঁ। সো রাশিয়া দেখে আবার ভয় পেয়ে যেও না যে হাই হাই এটা কিভাবে করে হলো, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, সো এরপরে হচ্ছে গিয়ে বৃহত্তম মরুভূমি, এটা আমরা সবাই জানি গোবি মরুভূমি, যেটা কিনা চায়না এবং মঙ্গোলিয়াতে আছে। আমার এটার জন্য তোমরা এটা দেখতে পাবা না, দাঁড়াও, রাইট। সো বৃহত্তম মরুভূমি হচ্ছে গিয়ে গোবি মরুভূমি, যেটা কিনা চায়না এবং
মঙ্গোলিয়াতে অবস্থিত, অর্থাৎ এই গোবি মরুভূমির কিছুটা অংশ চায়নাতে এবং কিছুটা অংশ মঙ্গোলিয়া অবস্থিত। এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, হ্যাঁ, যে গোবি মরুভূমি কোন দুইটা দেশে জুড়ে অবস্থান করছে, ঠিক আছে? তো তখন যাতে তোমরা এটা মনে রাখতে পারো, চায়না এবং মঙ্গোলিয়া। দেখো তুমি আজকে ক্লাস শেষে এই ক্লাসের যে স্লাইড গুলো আছে এটাকে ব্যবহার করে পড়াশোনা করতে পারো, বা তুমি অন্য যে কোনো জায়গা থেকে যে ইম্পর্টেন্ট জেনারেল নলেজের তথ্যগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তুমি পড়াশোনা করতে পারো। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কখনোই কিন্তু হাফ ইনফরমেশন নিবা না, নিলে একদম পুরো ইনফরমেশনটাই তুমি মাথার ভিতরে গেঁথে ফেলার চেষ্টা করবা। একটা ইন্টারেস্টিং স্টোরি বলি, আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন আমাদেরকে কোয়েশ্চেন এসেছিল যে ক্রিস্টিনা লাগার্দে কোন দেশের নাগরিক। হ্যাঁ, সো ক্রিস্টিনা লাগার্দে তখন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হ্যাঁ, কিন্তু আমার মনে আছে যে আচ্ছা ঠিক আছে ক্রিস্টিনা লাগার্দেকে নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার মাথার মধ্যে আছে যে উনার দেশের নামটা উনার নামের পাশে একটা ব্র্যাকেটে লেখা ছিল, বাট ফর সাম রিজন আমি বাকি তথ্যটুকু নিয়েছি, কিন্তু ক্রিস্টিনা লাগার্দের পাশে নামটার পাশে যে ব্র্যাকেটের মধ্যে ফ্রান্স কথাটা লেখা আছে এটা আমি দেখতে ভুলে গিয়েছি। সো ওই ব্র্যাকেটের পার্টটা আমি ইগনোর করে ফেলছি। আমার পরীক্ষাতে কিন্তু ওই ব্র্যাকেটের পার্টটা থেকেই কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি পুরো ইনফরমেশনটা যাতে নেওয়ার চেষ্টা করো। সো তুমি শর্টার ভার্সন থেকে যে কোনো কিছু দেখতে পারো, যে কোনো হাইলাইটস বুলেটস দেখতে পারো, কিন্তু তোমাকে কিন্তু পুরো তথ্যটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আপু, জিকে মনে থাকে না কিভাবে করে পড়বো? ইয়েস, আমরা এইটাই কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করছি। আপনি কিভাবে করে পড়তেন আমরা কিন্তু ক্লাসের মাধ্যমে এইটাই তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে আজকে ক্লাস দেখলে যে তুমি সব তথ্য মনে করে ফেলতে পারবা তা কিন্তু না, কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি ধরে আগাতে পারি, ঠিক আছে? সবার প্রথম আমি তোমাদেরকে কিছু আনঅফিশিয়াল স্ট্র্যাটেজিস বলে দিই। সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে তোমরা ওই যে মোটকা মোটকা আজকের বিশ্ব, মহাবিশ্ব, অমুক তমুক নামে যে কিছু মোটা মোটা জেনারেল নলেজের বই কিনেছো, ওই জেনারেল নলেজের বইগুলো সরায় রাখো, ওগুলা এখন দেখো না, ঠিক আছে? আমরা জানি যে 1 মাস হয়ে গেছে, বাট ইটস নট টু লেট, আমাদের হাতে এখনো বেশ কয়েক মাস সময় আছে, আমরা এখনো ভালো মতো পড়াশোনা করতে পারবো। সো স্টার্ট ফ্রম দ্য বেসিক্স, ঠিক আছে? সবার প্রথম কাজ হচ্ছে গিয়ে বিগত বছরের প্রশ্নগুলা নিয়ে বসবা, বসে দেখবা যে বিগত বছরগুলোতে প্রশ্ন কি প্যাটার্নে এসেছিল। ট্রাই টু সলভ আ কাপল অফ দেম। তুমি দেখবা যে একটা প্যাটার্ন তুমি এস্টাবলিশ করতে পেরেছো, যে কিছু কিছু গুরুত্বপূর্ণ সাল, যেরকম বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল, সুয়েজ খাল কবে খনন করা হয়েছিল, এই ধরনের কিছু কোয়েশ্চেন তুমি দেখবা মাঝে মাঝেই আসে, এবং কিছু কিছু সাল তুমি বুঝবা যে ভেরি ইম্পর্টেন্ট, যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল, কবে শুরু হয়েছিল। হ্যাঁ, সো আবার তোমরা দেখবা যে কিছু কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস, যেরকম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে বারবারই কোনো না কোনো একটা প্রশ্ন আসে। আবার তোমরা এটাও দেখবা যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমানে যা হচ্ছে সেখান থেকে তো প্রশ্ন আসেই। সো তুমি একটা প্যাটার্ন নিজের মাথার মধ্যে সেট করতে পারবা যে আচ্ছা এই এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তখন যখন তুমি ওই জেনারেল নলেজের বইটা খুলে বসবা, তখন কিন্তু তুমি আর সবকিছু লাইন ধরে মুখস্থ করতে যাবা না, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আচ্ছা এই যে বৃহত্তম যেই পার্টটা এটা আমাকে দেখতে হবে, এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উনার কথা বলা হয়েছে এইটা কিন্তু এর আগেও এসেছিল। আমরা জানি যে বেশ কিছু মার্টিন লুথার কিং, তারপরে হচ্ছে গিয়ে আমরা জানি যে বেশ কিছু কৃষ্ণাঙ্গ যারা হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিডার্স ছিলেন, হ্যাঁ, তাদের অনেকের কথা কিন্তু আমাদের জেনারেল নলেজ বইগুলোতে মাঝে মাঝেই এসে থাকে। হ্যাঁ, সো এই যে বিষয়, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে, আমি উনার নামটাই মনে করতে পারতেছিলাম না, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কোয়েশ্চেন এসে থাকে, জিজ্ঞেস করা হয় নেলসন ম্যান্ডেলার বইয়ের নাম কি। হ্যাঁ, সো দেখা যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা এটা মোটামুটি তুমি আইডেন্টিফাই করতে পারবা। হ্যাঁ, তো এভাবে করে ফার্স্টে ট্রাই টু ফাইন্ড আ প্যাটার্ন ওয়্যার ইউ ক্যান জাজ যে কোন কোন তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং এরপরে তারপরে তুমি আস্তে আস্তে ফার্স্টে তুমি সব বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করবা, দেখবা ওখান থেকে অনেক কিছু কমন পড়ে গেছে। এরপরে তুমি চেষ্টা করবা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বইগুলো আছে, হ্যাঁ, সেটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, বর্তমান বিশ্বে যা হচ্ছে সেই বইগুলো তুমি যদি মান্থলি ভলিউম গুলো কিনো, তাহলে তুমি সেখান থেকে শুধুমাত্র বর্তমানে যেগুলো সমসাময়িক
ঘটনা সেটার পাশাপাশি সেগুলো রিলেটেড যে হিস্ট্রি গুলো আছে সেই হিস্ট্রি গুলো কিন্তু তুমি সেটার মধ্যে পেয়ে যাবে তথ্য সহ। এবং আবারও বলছি, কোনো তথ্য কিন্তু শুধুমাত্র হাফ নিয়ে বাকি হাফ ছেড়ে দিবা না, ঠিক আছে? মিলে একদম পুরাটাই ভালো মতো পড়তে হবে। আচ্ছা, আর এর পাশাপাশি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি চেষ্টা করবা খবরের কাগজটা পড়তে, এবং যদি কোনো টপিক খুব ইন্টারেস্টিং লেগে যায় তাহলে সেই টপিকটা নিয়ে গুগল করতে ভুলবা না, ইউটিউবে সার্চ করতে ভুলবা না, বিকজ দেখবা যে ইউটিউবে অনেক ধরনের ঘটনাকে কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। আমি আজকে ক্লাসটা করতে আসার আগেও কিন্তু অনেকগুলো টপিক একটু গুগল সার্চ করে দেখেছি যে আচ্ছা দেখি এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কি, এবং একবার গল্পের মতো পড়তে গেলে কিন্তু অনেক কিছু মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? ওকে, সো অনেক কথাবার্তা বলে ফেললাম। স্ট্র্যাটেজাইজ ফার্স্টে হচ্ছে গিয়ে বিগত বছরের কোয়েশ্চেন সলভ, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো মতো দেখবা, তারপরে একদম লাস্ট স্টেজ হিসেবে হচ্ছে গিয়ে যে জেনারেল নলেজের বইটা তুমি পছন্দ করেছো সেই জেনারেল নলেজের বইটা নিয়ে বসে তুমি বুঝতে পারবা এখন যে তোমার কোন পার্টগুলো নিতে হবে এবং কোন পার্টগুলো নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, সাদিয়া একটা বলছে আপু এই ক্লাসটা তো রুটিনে ছিল না সাদিয়া, এটা আমরা হঠাৎ করে মনে করলাম যে তোমাদের জন্য এই ক্লাসটা জরুরি, এই জন্য এই ক্লাসটা করতে শুরু করলাম। আচ্ছা, সো লাস্টে হচ্ছে তোমার জেনারেল নলেজ বই। শুনো, একটা ইন্টারেস্টিং কাহিনী বলে ফেলি। আমি অনেককে চিনি যাদেরকে কিনা আমি দেখেছি যে বাসায় টিচার রেখে জেনারেল নলেজ পড়ছে, এবং সেই টিচার প্রতিদিন তাকে বাসায় এসে বলে যে তুমি এখন এই আজকের বিশ্ব মোটকা বইটার প্রথম 10 পেজ মুখস্থ করবা, পরের দিন বলে পরের 10 পেজ মুখস্থ করবা, তারপরের দিন আরো 10 পেজ, এভাবে করে করে তাকে প্রতিদিন 10 পেজ করে করে মুখস্থ করার জন্য হোমওয়ার্ক দিয়ে যেত। তাতে কিন্তু আলটিমেটলি কোনো লাভই হবে না, মাথা এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে সব বের হয়ে যাবে, ঠিক আছে? সো উই হ্যাভ টু বি স্মার্ট অ্যাবাউট দিস জেনারেল নলেজ। ওকে, ঠিক আছে, লেটস গো ব্যাক টু পড়াশোনা। এছাড়া তোমাদের আরো কোনো স্ট্র্যাটেজি রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকবা, আমি ইন দ্য মিন টাইম আরেকটু কভার করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো বৃহত্তম সমভূমি এশিয়া মহাদেশের হচ্ছে পশ্চিম সাইবেরিয়াতে। এই পশ্চিম সাইবেরিয়াও কিন্তু এশিয়া মহাদেশের অংশ, যদিও কিনা এটা আমাদের মাথার মধ্যে কিন্তু থাকে না ওভাবে করে, বিকজ আমরা মনে করি যে সাইবেরিয়া তো সাউন্ডস লাইক এ ভেরি ইউরোপিয়ান কান্ট্রি, হ্যাঁ, কিন্তু সাইবেরিয়া আসলে এশিয়া মহাদেশে হলেও ওরা রাশিয়ার দ্বারা এতটা ইনফ্লুয়েন্সড যে দেখা যায় কালচারালি তারা এথনিক্যালি সবভাবেই কিন্তু রাশিয়া দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড। এই জন্য আমরা অনেক সময় মনে রাখতে পারি না যে সাইবেরিয়া ইজ অলসো আ পার্ট অফ এশিয়া। আচ্ছা, এখন আমরা এশিয়া মহাদেশ নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করব, কারণ এশিয়া মহাদেশে যেহেতু আমরা থাকি সেজন্য দেখা যায় যে এখান থেকে তথ্য একটু বেশি বেশি এসে থাকে, ঠিক আছে? সো আমরা একটু এশিয়া মহাদেশটা ভালো মতো দেখার চেষ্টা করব। ওকে, সো এই যে পার্টটা আছে এটা আমি গো থ্রু করব না, তোমরা যেভাবে করে মনে রাখতে পারো যে এশিয়ার প্রত্যেকটা পার্টে আসলে কোন কোন জায়গায় কোন কোন দেশ আছে এটা যদি একটু দেখে ফেলো তাহলে পরবর্তী যে জেনারেল নলেজ গুলো আছে সেগুলো বুঝতে ইজি হবে, একটু পরে আগালেই তোমরা বুঝতে পারবা কেন। হ্যাঁ, যেরকম আমরা জানি যে সাউথ এশিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, ওই যে আমরা যখন সার্ক নিয়ে কথা বলি, হ্যাঁ, তখন কিন্তু আমরা যখন আসিয়ান নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা এই ইনফরমেশন গুলা কাজে লাগাতে পারবো। যখনই তোমাকে কেউ বলবে যে সার্কের কান্ট্রি কোনগুলা, হ্যাঁ, তখন কিন্তু তুমি একটু জাস্ট মনে রাখতে পারলেই হবে যে আচ্ছা দক্ষিণ এশিয়ার ভিতরে কোন কোন কান্ট্রিজ আছে দেখি তো, হ্যাঁ। সো এর মাধ্যমে কিন্তু তুমি সার্কের যে কান্ট্রি গুলো আছে এটা মনে রাখতে পারবা। আমার বেলায় একটা ভুল হয়েছিল, এটা বলে ফেলি। আমার মেডিকেল টেস্টের যে জেনারেল নলেজ পার্ট ছিল সেখানে কোয়েশ্চেন এসেছিল যে নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, আমার তখনও প্রিপারেশন খুব বেশি স্ট্রং ছিল না, আমি ভুলে আফগানিস্তান দাগিয়ে ফেলেছিলাম যে আফগানিস্তান সার্কের পার্ট না, ঠিক আছে? পরে আমি জানতে পেরেছি যে আমি ভুল করেছি। সো এইগুলো যদি তোমরা একটু আইডিয়া থাকে যে সার্কে, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি বলতেছি হচ্ছে সেই 2012 সালে আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম 2011-তে, রাইট? সো আমি 2011 সালের কথা বলতেছি। ইন দ্য মিন টাইম তো লট অফ থিংস হ্যাভ চেঞ্জড। আচ্ছা, সো আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট যে ইম্পর্টেন্ট রিজিয়ন গুলো আছে সেখানে কোন দেশটা কোথায় আছে একটু আইডিয়া থাকলে আমাদের পরবর্তী বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং, এবং এটা কিন্তু তিব্বতের মালভূমি হচ্ছে এটার উৎপত্তি স্থল। আমরা জানি তিব্বতে অনেক বরফের পাহাড় আছে এবং সেখান থেকে কিন্তু অনেক ধরনের নদীরই উৎপত্তি। একইভাবে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং, সেটাও কিন্তু তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে গোবি মরুভূমি নিয়ে কথা বলছিলাম সেই গোবি মরুভূমিটাও হচ্ছে গিয়ে তোমরা যখন এগুলো ম্যাপের মাধ্যমে দেখবে তখন খুব ইজিলি মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা,
কেন বলেছিলাম একটু আগে যে রিজিয়ন দেখে আমাদের দেশগুলোর নাম মনে রাখা উচিত, যে কোনটা সাউথ ইস্ট এশিয়া, কোনটা সাউথ এশিয়া, কোনটা মিডল এশিয়া, হ্যাঁ সেন্ট্রাল এশিয়া। কেন? কারণ হচ্ছে এই যে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স বলা হয় কাদেরকে, তখন তোমার যদি ইন্ডিয়ার ম্যাপটা একটু মনে থাকে তাহলে জানবা যে ইন্ডিয়ান বর্ডারের দিকে এই যে 7টা দেশ আছে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর, 3টা খুব সুন্দর সুন্দর নামের যে স্টেট গুলো আছে, দেশ তো না, যে স্টেট গুলো আছে সেই স্টেট গুলো মিলিয়ে বলা হয় 7 সিস্টার্স। ঠিক আছে? এবং এর মধ্যে আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয় হচ্ছে গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী, অর্থাৎ তুমি যদি বাই রোড ক্রস করে যাও তাহলে, আচ্ছা পরে ভুলে যাই, আরে লামিয়া বারবার পড়তে থাকবা মনে থেকে যাবে, তাহলে আর ভুলবা না। ঠিক আছে? বারবার 2-3 বার রিভিশন দেওয়ার পরে অটোমেটিকলি মনে থাকবে। সো আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, তোমরা যদি বাই রোড কখনো ক্রস করো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, তাহলে দেখবা তোমরা আসামের ভিতর দিয়ে যাচ্ছ। হ্যাঁ, সো আসাম ছিল নাকি ত্রিপুরা ছিল আমি ভুলে গেছি। আচ্ছা, তো এই যে যে 7টা স্টেট আছে ইন্ডিয়ার, এই 7টা স্টেটকে একসাথে বলা হয় 7 সিস্টার্স। আবার ইন্দোচীন, ইন্দোচীন কাদেরকে বলা হয়? বলা হয় লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই 3টা কান্ট্রিকে মিলিয়ে বলা হয় ইন্দোচীন। কেন ইন্দোচীন বলা হয়? বিকজ এই 3টা কান্ট্রির উপরে ইন্ডিয়া এবং চায়না, এই 2টা দেশের অনেক কালচারাল ইনফ্লুয়েন্স আছে, এই জন্য এই 3টা দেশকে বলা হয় ইন্দোচীন। এবং এই 3টা দেশের ক্ষেত্রে কমন হচ্ছে গিয়ে এই 3টা দেশই মানে ফরাসি উপনিবেশ ছিল। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আমরা দেখব এই যে কোয়েশ্চেন গুলো, এটা আমার সময়ও খুব ইম্পর্টেন্ট ছিল এবং তোমাদের সময় ইম্পর্টেন্ট থাকবে। সেটা হচ্ছে গিয়ে এই গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই যে এই 3টা গ্রুপ, হ্যাঁ এই 3টা গ্রুপ পুরো পৃথিবী জুড়ে খুবই কুখ্যাত, কারণ এই 3টা গ্রুপ হচ্ছে গিয়ে মাদক পাচার এবং চোরাচালানের জন্য খুবই বিখ্যাত। অর্থাৎ পৃথিবীতে আমার খুব যতটুকু মনে পড়ে, পৃথিবীতে সব থেকে বেশি হেরোইন এবং মরফিন হচ্ছে প্রডিউস হয় মায়ানমারে, এবং দেখা যায় যে এগুলো মায়ানমারে প্রডিউস হওয়ার পরে এগুলো ইউএসএ, ইউরোপ এগুলোতে পাচার করার জন্য চায়না, ইন্ডিয়া এই ধরনের বিভিন্ন করিডোর ইউজ করা হয়। সো এই জন্য এই যে 3টা যে আমরা বলেছি গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই 3টা গ্রুপ সবসময় খুবই কড়া নজরদারিতে থাকে। যারা হচ্ছে গিয়ে নার্কোটিক্স নিয়ে গোয়েন্দারা যারা থাকে তারা এসব এলাকায় খুবই তৎপর থাকে। সো আমি চেষ্টা করি এভাবে করে গল্পের মাধ্যমে পুরো জিনিসটা মনে রাখার। সো আমি দেখাই যে কেন এটাকে গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে গিয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, এই 3টার যে বর্ডারটা আছে, এই বর্ডারের মধ্যে যেই এলাকাটা সেটা খুবই জঙ্গল, অনেক মাউন্টেন ওয়ালা, এই জন্য দেখা যায় যে এখানে পুলিশ তৎপরতা খুব বেশি থাকে না, এবং এই জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে হচ্ছে গিয়ে যারা মাদক পাচার এবং চোরাচালান করে তারা এই 3টা দেশের মাধ্যমে হচ্ছে এগুলোকে আস্তে আস্তে এই প্রোডাকশন গুলাকে অন্যান্য দেশে পাচার করে। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে হচ্ছে গিয়ে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসকে। এই 3টা দেশেরও একটা পোর্ট, মানে এই 3টা দেশের যে ওয়াটার বর্ডার, ওই ওয়াটার বর্ডার আবার কমন। সো দেখা যায় যে এই 3টা দেশ থেকেও ওরা মাদক পাচার করার ব্যবস্থা করে ফেলেছে। সো কেন এগুলাকে গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে? কারণ এই যে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের এই যে এলাকাটা, এইটা ক্রিসেন্ট মুনের মতো। ক্রিসেন্ট হচ্ছে ওই যে আমরা ঈদের চাঁদ দেখি না, যে একটু একদম যে এক ফালি চাঁদ যাকে বলে, ওটাকে বলে ক্রিসেন্ট মুন, এই জন্য এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। আর এই যে ট্রায়াঙ্গেল, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই যে এলাকাটা, এটা একটা ট্রায়াঙ্গেল শেপের দেখে এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই দেখা যায় যে এই নামগুলো থেকে কিন্তু সবসময় কোয়েশ্চেন আসে। গোল্ডেন ক্রিসেন্ট কারা, তারপরে হচ্ছে গিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল কারা, এগুলো কিন্তু সবসময় কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, সো তোমরা একটু এগুলো নিয়ে যদি সার্চ করো, 2টা ভিডিও দেখো, তাহলে দেখবা যে অনেক ইজিলি এই জিনিসগুলো মনে থাকছে। আচ্ছা, রূপসী বলেছে ঘুম আসছে আপু। রূপসী, আমি জানি রাত 9টার সময় ঘুম আসাটা ইজ ভেরি ন্যাচারাল, ঠিক আছে। আচ্ছা, শাওন জিজ্ঞেস করেছে আপু ইন্দোচীন নামকরণ কোথা থেকে আসছে। শাওন, বলছিলাম যে
ইন্দো চীন তাদেরকে বলা হচ্ছে এই জন্য কারণ এই তিনটা দেশের উপরে ইন্ডিয়া এবং চায়না তাদের দুজনেরই ইনফ্লুয়েন্স অনেক বেশি, তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এই তিনটা দেশের উপর অনেক বেশি দেখে এগুলোকে ইন্দো চীন বলা হয়। এবং এই তিনটা দেশেরই ফরাসি উপনিবেশ ছিল, এই জন্য এটাকে ইন্দো চীন বলা হয়। ঠিক আছে, আচ্ছা সিএসসি সীমান্ত বলেছে এটা লাইভ ক্লাস না। এই সীমান্ত এটা লাইভ ক্লাস কেন হবে না? এটা রেকর্ডেড লাইভ হলে তো ভালোই হইতো। এটা লাইভ ক্লাস এবং রাত বাজে 9:10 এবং আমি তোমাদের সাথে সামনে দাঁড়িয়ে ক্লাস করছি। এটা অ্যাবসলিউটলি লাইভ ক্লাস। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা কি, আচ্ছা আমরা কথা বলছিলাম হচ্ছে গিয়ে যে কোন কোন দেশগুলোকে কিছু গ্রুপিং করা হয়েছে। ঠিক আছে, যে এই গ্রুপগুলো অনুযায়ী তাদেরকে ডাকা হয়। হ্যাঁ, যেরকম 4 এশিয়ান টাইগার্স, এই যে 4টা দেশ সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া এবং হংকং, এই 4টা দেশ 1950 থেকে 1990 এই টাইমটাতে তাদের এত ইকোনমিক গ্রোথ হয়েছে, তাদের এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তাদের ফরেন ট্রেড এত বেশি ফ্লারিশ করেছে যে তাদেরকে বলা হয় 4 এশিয়ান টাইগার্স। হ্যাঁ, অর্থাৎ এই দেশগুলা আমরা মানে তাদেরকে দেখলাম যে আমাদের চোখের সামনে এই দেশগুলো অনেকগুলো দেশই একদমই বিধ্বস্ত ছিল, অনেকগুলো দেশে অনেক দুর্নীতি ছিল। মানে মোটামুটি সিঙ্গাপুর তো খুবই রিসেন্টলি হচ্ছে গিয়ে একদম উড়াল দিল। হ্যাঁ, সো আগে কিন্তু এই দেশগুলো বেশ নর্মাল ছিল, বাট তারা 1950 থেকে 1990s এর মধ্যে দারুণ ইকোনমিক প্রবৃদ্ধি দেখালো এবং তাদেরকে বলা হয় তারা এখন এশিয়াতে একদম ফোরফ্রন্টে আছে। হ্যাঁ, সো তাদেরকে বলা হয় এশিয়ান টাইগার্স। এদের সাথে যদি আমি কয়েকটা দুধভাত দেশকে অ্যাড করি, তারা হচ্ছে গিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, তারাও অনেক ভালো করেছে কিন্তু এই 4 টাইগার্স এর মতো ভালো করেনি। হ্যাঁ, সো এই 4 টাইগার্স প্লাস আরো 3টা দুধভাত দেশ, এইদেরকে মিলিয়ে বলা হয় হচ্ছে গিয়ে সুপার 7 অফ এশিয়া। ঠিক আছে, কারণ দেখা গেছে যে এই যে দেশগুলো আছে তারাও কিন্তু মানে ইকোনমিক গ্রোথের দিক দিয়ে অনেক আগে আছে। এই 4টা দেশ তারা এই টাইম জোনটার মধ্যে তারা প্রতি বছরে 7%-এর থেকে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছিল। সো ইমাজিন হাউ ওয়েল দে ওয়ার ডুইং। ঠিক আছে, আমরা 2023 সালে আমরা এখন 7% ইকোনমিক প্রবৃদ্ধি নিয়ে এত গর্ব করি, ওরা কিন্তু এটা অ্যাচিভ করেছিল আরো অনেক আগে। ঠিক আছে, সো এই 4 এশিয়ান টাইগার্স এর সাথে আরো 4জন দেশ, আরো 3টা দেশকে যদি আমি অ্যাড করি তাহলে হয়ে যাবে সুপার 7। এবং এই সুপার 7 এর সাথে যদি আমি জাপানকে অ্যাড করি তাহলে এটাকে বলে হচ্ছে গিয়ে ইস্ট এশিয়ান মিরাকল। সো আমরা শুরু করেছিলাম এশিয়ান টাইগার্স 4টা দেশ, তারপরে তার সাথে আমরা আরো 3টা দেশকে অ্যাড করেছি, হয়েছে সুপার 7, এবং তার সাথে আমরা যদি ফাইনালি জাপানকে অ্যাড করি তাহলে বলা হয় হচ্ছে গিয়ে ইস্ট এশিয়ান মিরাকল। ঠিক আছে, সো এভাবে করে আবারও বলছি, মিলিয়ে মিলিয়ে যত বেশি পড়াশোনা করবে তত ইজিলি তোমাদের মাথার মধ্যে থাকবে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে আমরা এশিয়ার সব থেকে বৃহত্তম এগুলোর মধ্যে আর না ঢুকি, বাট এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে গিয়ে এশিয়ার বৃহত্তম হ্রদ এটা হচ্ছে গিয়ে ক্যাসপিয়ান হ্রদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার না একটা ডেজাভু টাইপের হচ্ছে, মনে হচ্ছে যে আমি আগে যা পড়ে এসেছি এখনো তোমাদের সাথে এতদিন পর এসে তাই পড়ছি। তো খুবই ভালো লাগছে। আমারও মনে আছে যে আমি পড়ছিলাম, মুখস্থ করছিলাম যে ক্যাসপিয়ান হ্রদ হচ্ছে গিয়ে বৃহত্তম হ্রদ। আচ্ছা, তো বৃহত্তম কিভাবে করে? বৃহত্তম হচ্ছে গিয়ে মানে সারফেস এরিয়া এবং ভলিউমের দিক দিয়ে। ঠিক আছে, এবং এইটাও এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। অর্থাৎ একদম দেখবা যে এখানটাতে এশিয়া, এখানটাতে ইউরোপ, এই মাঝখান থেকে একটা ক্যাসপিয়ান হ্রদ হচ্ছে গিয়ে এখানে অবস্থিত। আচ্ছা খুবই ইন্টারেস্টিং, এখানে একটা তথ্য আছে, ক্যাসপিয়ানকে ইংলিশে ওরা বলে ক্যাসপিয়ান সি। হ্যাঁ, এটা কেন ওরা সি বলে আমি জানি না, বিকজ ইটস নট আ সি, ইটস নট, এটার সাথে কিন্তু সমুদ্রের কোনো সম্পর্ক নাই, এটা বেসিক্যালি একটা হ্রদ, কিন্তু তারপরে এটাকে বলা হয় ইংলিশে ক্যাসপিয়ান সি, কিন্তু বাংলা আমরা বলি ক্যাসপিয়ান হ্রদ। ওকে, তারিক জুবাই বলছে সো মাচ ইনফরমেশন। সরি তারিক, একটু আসলেই জিকে তে ডেফিনেটলি বেশি ইনফরমেশন আছে, দ্যাটস ট্রু। হ্যাঁ, আচ্ছা তাজ বলছে ওমা কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারার কি আছে তাজ? হ্যাঁ, সো এই ইনফরমেশন গুলা একটু ডিফিকাল্ট অবশ্যই লাগে শুরুতে, কিন্তু তুমি যখনই আস্তে আস্তে পিস বাই পিস, তুমি পুরোটা শুরু করো না, তুমি শুধুমাত্র একটা মহাদেশ নিয়ে বসো। হ্যাঁ, যে আজকে আমি শুধুমাত্র এশিয়া মহাদেশ খুঁটিয়ে খুঁটিয়ে যা কিছু আছে, এশিয়া মহাদেশের লার্জেস্ট অমুক, স্মলেস্ট অমুক,
কোথায় বেশি পপুলেশন, কোথায় কম পপুলেশন, কোথায় কোন একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, কোন জায়গাটা হিস্টোরিক্যালি অনেক বেশি প্রমিনেন্ট, মানে জাস্ট মানে সার্চ এভরিথিং ইউ ক্যান অ্যাবাউট এশিয়া। হ্যাঁ, একদিনে একটা দেখবা যে অনেক কিছু তুমি ভুলে গেছো, 7 দিন পর আবার এশিয়া মহাদেশ নিয়ে গুতাবা, দেখবা যে কিছু জিনিস মনে পড়ে গেছে। এভাবে করে তুমি যদি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত দেখতে থাকো, বারবার করে রিভিশন দিতে থাকো, দেখবা অনেক কিছুই কিন্তু মাথার মধ্যে ঢুকে গেছে। তারপরে অবশ্যই কিছু তো থাকবে যেটা তুমি ভুলে যাবা, দ্যাটস টোটালি ন্যাচারাল। হ্যাঁ, ওগুলো নিয়ে অ্যাবসলিউটলি চিন্তা করবা না, 30-30 তো আর কেউ পায় না জেনারেল নলেজের, রাইট? আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস হচ্ছে এইটা কোন ক্লাস, বিলাল জিজ্ঞেস এটা কোন ক্লাস? এটা হচ্ছে গিয়ে বি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জেনারেল নলেজ ক্লাস। এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে 7টি মহাদেশ নিয়ে আমরা আজকে দেখবো। সো উই হ্যাভ টু রাশ, আমাদের হাতে সময় নাই। আমরা এশিয়া মহাদেশ নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি, বাকিগুলো আমরা আরেকটু ফাস্টার করব। হ্যাঁ, এশিয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট বাকিগুলোর মধ্যেও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা আমরা দেখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইউরোপ মহাদেশের তথ্যাবলীগুলো দেখে ফেলি। ইউরোপ, ওই যে আমি বলেছিলাম, আচ্ছা এখানে ইউরোপ মহাদেশের তথ্যের মধ্যে ভুলে আমাদের মনে, আচ্ছা না আসছে এখানে, না এটা ভুলে এশিয়ার ম্যাপটাই চলে আসছে, তোমরা এটা এখন দেখো না। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা যেটা হচ্ছে গিয়ে অ্যালপস, হ্যাঁ আলপস বলে বাংলায়, বা ইংলিশে বলে অ্যালপস, এইটা কিন্তু হচ্ছে গিয়ে ইউরোপে আছে। ঠিক আছে, বৃহত্তম উপদ্বীপ এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে গিয়ে ইউরোপের বৃহত্তম উপদ্বীপ, এবং এইটা হচ্ছে গিয়ে কখনোই এই স্ক্যান্ডিনেভিয়াকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এর সাথে কনফিউজ করো না। এইটা একটা উপদ্বীপ, ইউরোপের বৃহত্তম উপদ্বীপ যেটাকে স্ক্যান্ডিনেভিয়া বলে, যেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড, এই 3টা দেশ মিলে হচ্ছে গিয়ে এই বৃহত্তম উপদ্বীপ স্ক্যান্ডিনেভিয়া। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এর মধ্যে কিন্তু এই দেশগুলোর মধ্যে থেকে কিন্তু অনেকগুলোই আবার এখানে নাই, যেরকম ডেনমার্ক হচ্ছে গিয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তারপরে ওই যে আইসল্যান্ড এবং ফ্যারো আইল্যান্ড এগুলোও কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। হ্যাঁ, সো ওইটার সাথে কিন্তু এটাকে মিলিও না, এইটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া নামক উপদ্বীপ। আর আছে, ফ্যারো আইল্যান্ডও আছে এবং ফিনল্যান্ডও আছে, সো এই দুটোকে মিলিয়ে ফেলো না। আচ্ছা, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে গিয়ে ভলগা নদী, এবং ভলগা নদী আছে হচ্ছে গিয়ে রাশিয়াতে। ঠিক আছে, ভলগা নদী আছে হচ্ছে রাশিয়াতে, রাশিয়ার যে ইউরোপিয়ান সাইডটা সেখানে হচ্ছে গিয়ে ভলগা নদী আছে। আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, এটা তো আমরা জানি। ইউরোপের দ্বার বলা হয় হচ্ছে ভিয়েনাকে, কারণ ভিয়েনার মাধ্যমে অনেক ট্রেডস হয়। এবং ইউরোপের প্রবেশ দ্বার হচ্ছে বলা হয় জিব্রাল্টারকে। জিব্রাল্টার খুবই ইন্টারেস্টিং, আমি আজকে উইকিপিডিয়াতে জিব্রাল্টার সম্পর্কে পড়ছিলাম। এটা বেসিক্যালি এমন একটা ল্যান্ড যেখানে কিনা অনেক দিন ধরে মানে অনেক রকমের যুদ্ধ বিগ্রহ চলেছে। ফ্রান্সও এটাকে দাবি করে, স্পেনও এটাকে দাবি করে, আবার ব্রিটেনও এটাকে দাবি করে। সো দেখা গেছে আলটিমেটলি ব্রিটেন বিজয়ী হয়েছে, ব্রিটেন হচ্ছে গিয়ে এটাকে রাখতে পেরেছে জিব্রাল্টারকে নিজের অধীনে, এবং দেখা গেছে যে তার মাধ্যমে জিব্রাল্টারে অনেক প্রযুক্তিগত মানে উন্নতি হয়েছে। এই জায়গাটা এখন অনেক মানে মাথা পিছু আয় অনেক বেশি, এবং এটার মাধ্যমে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ট্রেড ইউরোপে প্রবেশ করে। সো এই জন্য জিব্রাল্টার কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ইউরোপিয়ান ল্যান্ডমার্ক। ঠিক আছে, সো এটা সম্পর্কে একটু ভালো মতো দেখতে হবে। আচ্ছা, দ্বার হচ্ছে এন্ট্রেন্স, মারিন দ্বার হচ্ছে কি দরজা, সো এন্ট্রেন্স। হ্যাঁ, সো এন্ট্রেন্সটা শুধুমাত্র জিওগ্রাফিক্যাল হতে হয় এটা নেসেসারি না, অনেক সময় দেখা যায় যে ট্রেড এন্ট্রেন্স হতে পারে, অর্থাৎ এই পার্টিকুলার পথটাতে ট্রেড হয়, ট্রেড ঢুকে, ব্যবসা বাণিজ্য ঢুকে। যেরকম বাংলাদেশে যেসব ট্রেড আসে সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে চিটাগং এর মাধ্যমে ঢুকে, এই জন্য চিটাগংকে আমাদের বাণিজ্যিক নগরী বলা হয়, রাইট? সো এই জন্য যে জিব্রাল্টার হচ্ছে গিয়ে ইউরোপের এমন একটা জায়গা যেখান দিয়ে হচ্ছে ব্রিটেন, যদিও এটাকে অধীনস্থ, তারপরও এটা দিয়ে হচ্ছে গিয়ে অনেক ট্রেডস ঢুকে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে আমরা এই একই ইউরোপ মহাদেশের কোন পূর্ব ইউরোপে কি আছে আর পশ্চিম ইউরোপে কি আছে এটাতে আমি এখন ঢুকছি না, কিন্তু এই যে আবারও বলছি, তোমরা যদি একটু লোকেশন মিলিয়ে মিলিয়ে দেশগুলো চিনে ফেলো তাহলে দেখবা অনেক কিছু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ওই ডটস গুলো কানেক্ট করার সুবিধা হবে। আচ্ছা
আচ্ছা, সো আমরা দেখেছি অলরেডি আয়তনে ইউরোপ তথা পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, আয়তনে ইউরোপের সব থেকে ছোট দেশ এবং পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে গিয়ে ভ্যাটিকান। এই যে আবারও বলছি, কোনো তথ্যই কিন্তু হাফ হাফ মাথার মধ্যে ঢুকাবা না, ঠিক আছে? আমরা জানি যে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি। আবার আমরা এটাও জানি ভ্যাটিকান, হ্যাঁ, আবার আমরা এটাও জানি যে ভ্যাটিকান হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। তাহলে অটোমেটিকলি ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কিন্তু ভ্যাটিকান, ঠিক আছে? সো এই ডটস গুলো যদি মিলাতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি জিনিসপত্র মনে রাখতে পারবে। একইভাবে আমরা জানি যে রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ এবং এই রাশিয়া কিন্তু ইউরোপ মহাদেশে আছে, আবার কিছুটা এশিয়া মহাদেশেও আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো যদি জিজ্ঞেস করা হয় যে রাশিয়া কোন কোন মহাদেশে অবস্থিত, তাহলে যাতে তুমি এই ডটস গুলা কানেক্ট করতে পারো, ঠিক আছে? সেভাবে করে মিলিয়ে মিলিয়ে পড়লে খুব ইজি হবে। আচ্ছা, মাইমুনা বলেছে আপু খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ মাইমুনা। তোমাদের কমেন্টস দেখে, তোমাদের অ্যাপ্রিসিয়েশন দেখে আমাদের ক্লাসগুলো আরো ভালো মতো নিতে ইচ্ছা করে। হ্যাঁ, ওকে। আচ্ছা, লোক সংখ্যায় ইউরোপের সবচেয়ে ছোট দেশ আবারও ভ্যাটিকান। ভ্যাটিকান ইজ বেসিক্যালি ক্যাথলিক চার্চের মানে যাকে বলে হচ্ছে গিয়ে সিট, হ্যাঁ, অর্থাৎ এখান থেকেই পোপ হচ্ছে গিয়ে যেটা ক্রিশ্চিয়ানিটিকে সাধারণত মানে রুল করে থাকেন, ঠিক আছে? বা ক্রিশ্চিয়ানিটি কিভাবে করে চলবে, সব ধরনের কথাবার্তা, পোপের যা আদেশ নির্দেশ আছে সবকিছু ভ্যাটিকান থেকে আসে। তো দেখা যায় যে এটা মোরলেস একটা প্রশাসনিক দেশ, এর মধ্যে সবই অ্যাডমিনিস্ট্রেটিভ। এখানে খুব বেশি যে মানুষ র্যান্ডমলি থাকে খুব বেশি তা কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ইউরোপের দীর্ঘতম নদী আমরা দেখে ফেলেছি। ওকে, ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে গিয়ে মাউন্ট ব্লাঙ্ক বা মাউন্ট এলব্রুস। হ্যাঁ, এই যে এখানটাতে আমরা এটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরো একটা দেশ যেটা কিনা টার্কির, যেটা কিনা রাশিয়ার মতো ইউরোপ এবং এশিয়া মহাদেশের সাথে দুইটাতেই আছে, এরকম আরেকটা দেশের নাম বলতে পারবা? এমন একটা দেশ যেটা কিনা রাশিয়ার মতো এশিয়া এবং ইউরোপ দুটা মহাদেশে আছে, এমন একটা দেশ হচ্ছে গিয়ে টার্কি। হ্যাঁ, টার্কিরও কিছু অংশ হচ্ছে এশিয়াতে এবং কিছু অংশ ইউরোপে, ঠিক আছে? সো এই জিনিসগুলো দেখতে বা জানতে খুবই ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ, এটা দুইটা নামে পরিচিত, ইউরো টানেলও বলা হয় আবার চ্যানেল টানেলও বলা হয়। চ্যানেল টানেল কেন বলা হয়? কারণ এটা ইংলিশ চ্যানেল যেটা আছে সেই ইংলিশ চ্যানেলের নিচে দিয়ে গেছে, এই জন্য এটাকে চ্যানেল টানেল বলা হয়। অ্যান্ড ইট কানেক্টস ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, এটা ইংল্যান্ড এবং ফ্রান্সকে কানেক্ট করে। ইন্টারেস্টিং অ্যানেকডোট, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমিও এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সে গিয়েছিলাম। অ্যান্ড আই রিমেম্বার আমার ওই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় যেটাতে করে পাড়ি দিয়েছিলাম সেটা সামনে একটা ছবি আছে, আমার এখনো মনে আছে যে ইংলিশ চ্যানেল দিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাওয়া যায়। এবং এই জন্য এই যে সুড়ঙ্গ পথটা যেটা কিনা ইংলিশ চ্যানেলের নিচে দিয়ে গেছে সেটাকে বলা হয় চ্যানেল টানেল বা ইউরো টানেলও এটাকে বলা হয়। ইউরোপের বৃহত্তম সাগর, ভূমধ্য সাগর, এই জিনিসগুলো কিন্তু তোমার কাছে এখন আপাত দৃষ্টিতে ইম্পর্টেন্ট না মনে হলো, এগুলো কিন্তু সবসময় ভর্তি পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, আচ্ছা, সো সর্বনিম্ন বিন্দু হচ্ছে গিয়ে ক্যাসপিয়ান সাগর, অর্থাৎ ক্যাসপিয়ান যে সাগরটা আছে সেটার পাদদেশের সব থেকে লোয়েস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউরোপ মহাদেশেরও সব থেকে লোয়েস্ট পয়েন্ট। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। ইন্টারেস্টিংলি মোনাকো ইটসেলফ খুবই ছোট একটা দেশ। তোমাদের মধ্যে যারা যারা ফর্মুলা 1 রেসিং দেখো তারা হয়তো মোনাকোটা অনেকেই শুনেছো, মোনাকোতে একটা দারুণ একটা ট্র্যাক আছে যে ট্র্যাকটার মধ্যে সাধারণত ফর্মুলা 1 এর কার রেসিং হয়ে থাকে। এবং মোনাকো ইটস আ ভেরি স্মল কান্ট্রি, কিন্তু এটার অ্যাপারেন্টলি এটার মানে পপুলেশন ডেন্সিটি ইউরোপের মধ্যে সব থেকে বেশি। আচ্ছা, এবং সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ আইসল্যান্ড। এখানে কিন্তু অবাক হওয়ার কিছু নাই, আইসল্যান্ডের মতো একটা অসম্ভব বরফাচ্ছন্ন ঠান্ডা দেশের মধ্যে স্বাভাবিকভাবেই ইটস সাপোজ টু বি ভেরি কোল্ড, এবং ডেফিনেটলি এখানে মানুষের সংখ্যা খুব বেশি থাকার কথাও না। সাধারণত এই ধরনের প্রচন্ড চরম ভাবাপন্ন জায়গাগুলোতে মানুষের সংখ্যা কম থাকে, সো ইট মেক্স সেন্স যে আইসল্যান্ডে মানুষের সংখ্যা কমই থাকবে। তো এভাবে করে তোমরা যদি একটু ইন্টারেস্টিং অ্যানেকডোটস দিয়ে পড়ার চেষ্টা করো তাহলে কি ভ্যাটিকান কি অন্য কোনো দেশে না শাওন, ভ্যাটিকান অন্য কোনো দেশে দ্বারা পরিচালিত হয় না। ইট ইজ ইটস ওন সভারেন স্টেট এবং ইট ইজ রান বাই ইটস ওন অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, সো ইটালি ডাজ নট হ্যাভ এনি ডিরেক্ট পাওয়ার ওভার ভ্যাটিকান অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? ওকে,
ইউরোপ মহাদেশের তথ্যাবলী। এশিয়া এবং ইউরোপের স্থলভাগ সংযুক্ত থাকার কারণে এটাকে সামগ্রিকভাবে ইউরেশিয়াও বলা হয়। সো ইউরো এশিয়া নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে যেহেতু ইউরোপ এবং এশিয়া দুইটা মহাদেশ স্থলভাগ সংযুক্ত, সেজন্য এটাকে পুরোটাকে মিলায় ইউরো এশিয়া বলা হয়। আবারও বলছি, যে কোনো তথ্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে থাকে সাধারণত অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নিচে কোন কোন মহাদেশের স্থলভাগ সংযুক্ত, তখন কিন্তু ধরো তুমি বাকিগুলার ক্ষেত্রে জানো না, ঠিক আছে, কিন্তু তুমি এইটা জানো ফর শিওর যে এশিয়া এবং ইউরোপের স্থলভাগ একসাথে সংযুক্ত। তোমার অপশনে যেটাই থাকুক না কেন, ইউ নো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তখন কিন্তু তুমি দাগাতে পারবা। হ্যাঁ, তো যে কোনো তথ্যই আনইম্পর্টেন্ট বলে কিছু নাই। আচ্ছা, আমি না কেন জানি ইউটিউবের কমেন্ট গুলো পড়াই হয় না আমার, খালি দেখা যায় ফেসবুকের কমেন্টসই পড়া হয়। আচ্ছা, ফাতেমা আক্তার রিয়া বলছে আপু আমি ক্লাস 7 এ পড়ি, তারপর ক্লাস আছি। রিয়া শোনো, দিস ইজ এ ভেরি গুড আইডিয়া, বুঝছো? ছোট ক্লাসে থাকা অবস্থায়ও ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন জেনারেল নলেজ, তাহলে তোমার পরবর্তীতে এটা অনেক কাজে দিবে। একদম ধরো তুমি অনেক ইনফরমেশন আগে থেকে তুমি জানবা। হ্যাঁ, তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় কষ্ট কমে যাবে। আবার তুমি দেখবে যে তুমি চাইলে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন অলিম্পিয়াডসে তুমি নাম লেখাতে পারবা, এবং দেখবা যে এগুলো করলে কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে। হ্যাঁ, সো বাই দ্য টাইম ইউ রিচ আ হায়ার ক্লাস, তখন তোমার অনেক বেশি কনফিডেন্স থাকবে। নলেজ যতটুকুই বেশি কম থাকুক না কেন, কনফিডেন্স তোমার মধ্যে বেশি থাকবে যে আমি এটা পারবো। এবং অনেক সময় মানুষ কনফিডেন্সে জড়িয়ে অনেক কিছু পেরে যায়। হ্যাঁ, আচ্ছা, সো গিটার 6 স্ট্রিং জিজ্ঞেস হচ্ছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, গিটার 6 স্ট্রিং। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই। পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র হচ্ছে গিয়ে স্যান মারিনো। এটা আমি জানতাম না, এটা আমি আজকে গুগল করলাম যে পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র হচ্ছে গিয়ে স্যান মারিনো। প্রজাতন্ত্র কি, কে বলতে পারবা? কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তো প্রজাতন্ত্র জিনিসটা কি। জাস্ট 2-3টা ওয়ার্ডে বললেই হবে। প্রজাতন্ত্র জিনিসটা কি একটু জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে। আবারও জিজ্ঞেস করছি, প্রজাতন্ত্র কি জিনিস, মানে কি? প্রজাতন্ত্র জিনিসটা কি? তাহলে আমরা হচ্ছে গিয়ে এই কাহিনীতে চলে যাব। হ্যাঁ, যে কেমনে করে স্যান মারিনো পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র হলো। আহা, কেউ বলতে পারলো না প্রজাতন্ত্র। আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাচ্চারা তো মোবাইল চালানো নিষেধ না, ভালো কাজের জন্য অবশ্যই মোবাইল চালানো যাবে। এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য টোটালি ভিডিও মোবাইল চালানো যাবে, দ্যাটস টোটালি ফাইন। আচ্ছা, এই যে যারা বলতেছে যদি 7 এ থাকতে ফোন দিত তাহলে আমরাও পারতাম, এই 7 এ থাকতে নিউজ পেপার ছিল না সবার বাসায়? আপনারা কতজন নিউজ পেপার বলছেন বলেন তো? ইয়েস, অনেকেই কিন্তু নিউজ পেপারটাও পড়েন নাই। হ্যাঁ, এখন সবকিছু দোষ ফোনের, তা কিন্তু না। সো ইন্টারেস্ট থাকলে সেটা বই থেকেও দেখা যায়, নিউজ পেপার থেকেও দেখা যায়, রাতের বেলা রাত 8টার সংবাদ যেটা, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, যদিও আমরা যত ইউজলেস মনে করি না কেন, ইটস ভেরি ভেরি ইউজফুল। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছে, সেটা হচ্ছে গিয়ে প্রজারাই নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রজা বলতে আমরা বোঝাচ্ছি সকল ক্ষমতা নাগরিকদের হাতে। রাইট, এই যে আমরা বাংলাদেশকে বলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই যে পিপলস রিপাবলিক মানে হচ্ছে গিয়ে পিপল সকল ক্ষমতার উৎস, তারাই হচ্ছে কি সবকিছু নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, তো এই স্যান মারিনো যে দেশটা আছে, এই দেশটাতে সবার আগে এই যে নাগরিকরাই সকল ক্ষমতার মূল, এইটা হচ্ছে গিয়ে এই দেশটাতেই সবার আগে উৎপত্তি ঘটেছিল। এবং আমার যতদূর মনে পড়ে, ম্যারিয়ান নামে বা ম্যারিনো নামে কেউ একজন ভদ্রলোক, উনি হচ্ছেন গিয়ে এই ক্ষমতা, এই যে ট্রেন্ডটা, এটা এই যে স্টাইল অফ পাওয়ারটা, এটা হচ্ছে উনি সবার আগে প্রচলন করেছিলেন। আচ্ছা, ইউরোপে আর কি হয়েছিল? এই যে রেনেসান্স, এইটা কিন্তু আমাদের টাইমেও এসেছে, জানো? আমাদের ভর্তি পরীক্ষায়ও এই রেনেসান্স নিয়ে কোয়েশ্চেন এসেছে যে রেনেসান্স জিনিসটা কি। রেনেসান্স ইন ইংলিশ, রেনেসা ইন বাংলা। হ্যাঁ, রেনেসা বা নব জাগরণের শুরু, এটা আসলে কি জিনিস? এইটা বেসিক্যালি আমাদের এই ইউরোপে দেখা গিয়েছিল যে মধ্যযুগ থেকে যে আধুনিক যুগ,
এই টাইমটার যে ট্রানজিশন, অর্থাৎ আমরা জানি যে মধ্যযুগকে আমরা বলি কি অন্ধকার যুগ, হ্যাঁ, সেই টাইমটাতে অনলি ব্যাড থিংস ওয়ার হ্যাপেনিং। কিন্তু মধ্যযুগ থেকে যখন আমরা আধুনিক যুগে বিবর্তন ঘটলাম, এর মাঝে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় হচ্ছে কি, অর্থাৎ 15th এবং 16th সেঞ্চুরিতে কিছু সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল। অর্থাৎ এই টাইমটাতে অনেক আর্ট, অনেক কালচারাল ফ্লারিশিং, অনেক লেখালেখি বলেন, ছবি আঁকা বলেন, গান বলেন, সায়েন্স বলেন, লেখাপড়ায় বলেন, হ্যাঁ, সব দিক দিয়ে অনেক উন্নতি ঘটেছিল, অনেক এক ধরনের বিপ্লব সাধন হয়েছিল। এটাকে আমরা বলি সাংস্কৃতিক বিপ্লব বা আমরা বলি নবজাগরণের শুরু। এইটাকেই বলা হয় রেনেসা। হ্যাঁ, এই মধ্যযুগ থেকে আধুনিক যুগে আমরা যে আমাদেরকে ট্রানজিশন হলো, আমরা একটা অন্ধকার যুগ থেকে আমরা সাংস্কৃতিক কি বলবো, একটা সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে আমরা অনেক যেসব বড় বড় আর্টিস্টদের নাম শুনি এখন, লিওনার্ডো দা ভিঞ্চি, তারপরে মাইকেল অ্যাঞ্জেলো, তারপরে ডান্টে আলিগিরি, এই প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের মধ্যে বা এই সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তারা দারুণ দারুণ সব ছবি এঁকেছিলেন, তারা সায়েন্সের দিক দিয়ে অনেক ওয়ান্ডার্স করেছিলেন, হ্যাঁ, এবং তারা সবাই এসেছিলেন ইটালির ফ্লোরেন্স শহর থেকে। হ্যাঁ, সো দেখা গেল এই যে ইটালির ফ্লোরেন্স শহর, এটা কি ধরা হয় হচ্ছে গিয়ে যেখান থেকে রেনেসা বা নবজাগরণের শুরু ঘটেছিল। হ্যাঁ, কারণ সেই ডাভিঞ্চি কিন্তু আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম উনি যে মডার্ন এরোপ্লেন আছে সেটা ডিজাইন করেছিলেন, আবার উনি হিউম্যান অ্যানাটমি নিয়েও কাজ করেছিলেন, আবার উনি কিন্তু মোনালিসাকেও এঁকেছেন। হ্যাঁ, সো দেখা গেছে যে মানে ওই টাইমটাতে একটা দারুণ ধরনের একটা সাংস্কৃতিক একটা কি বলবো তুফান এসেছিল, যার মাধ্যমে হঠাৎ করে আর্ট, কালচার, সায়েন্স সবকিছু একদম মানে অনেক উন্নতি ঘটেছিল 15-16 সেঞ্চুরির দিকে। হ্যাঁ, সো ইটালির ফ্লোরেন্স শহরটাকে ধরা হয় হচ্ছে গিয়ে যে রেনেসার একদম মূল যে জায়গাটা সেটা। ঠিক আছে, ওকে। ক্লাব অফ ভিয়েনা হচ্ছে গিয়ে ইউরোপের একটা চিত্রশিল্পীর সংগঠন, এটাকে বলা হয় ক্লাব অফ ভিয়েনা। এই জিনিসগুলো মাঝে মাঝে অনেক সময় এসে যায়। আচ্ছা, ইউরোপের বৃহত্তম এবং গভীরতম সুড়ঙ্গ পথের নাম হচ্ছে গিয়ে গোথার্ড বেস টানেল। হ্যাঁ, এটা বেসিক্যালি একটা রেল পথ যেটা কিনা সুইজারল্যান্ডে আই থিঙ্ক কোনো একটা আইদার আলপস বা অন্য কোনো একটা মাউন্টেন রেঞ্জের নিচে দিয়ে গেছে বেসিক্যালি এই সুড়ঙ্গ পথটা, এবং এটার মধ্যে একটা রেল ট্র্যাকও দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে ইউরোপের বৃহত্তম এবং গভীরতম সুড়ঙ্গ পথ। এই যে এটা হচ্ছে গিয়ে গোথার্ড বেস টানেলটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আর কিছু জাস্ট ইউরোপ মহাদেশের তথ্যাবলী দেখে ফেলি। ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কোসোভো, যেটা 2008 সালে স্বাধীনতা পেয়েছে, সো জাস্ট কাপল অফ ইয়ার্স আগো। ইউরোপের যে দেশের নাগরিকরা প্রথম ভোটাধিকার পায় সেটা হচ্ছে ফিনল্যান্ডে 1906 সালে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এগুলো অনেক সময় আসে। হ্যাঁ, যে ইউরোপের কোন দেশে নাগরিকরা, নারীরা সবার আগে ভোটাধিকার পেয়েছিল। হ্যাঁ, তো এগুলো অনেক সময় এগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, ওকে, আচ্ছা, আয়েশা বলছে থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর ইনফরমেশন। থ্যাংক ইউ আয়েশা ফর লিসনিং টু মাই ইনফরমেশন। আচ্ছা, আর কি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সেনেগাল নিয়ে, সেনেগালে তো আমরা এখন আসি নাই, কি বলো, আমরা তো এখন ইউরোপ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ওকে, সো ইউরোপের যে দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা হচ্ছে ফিনল্যান্ড। ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হচ্ছে গিয়ে ইউকে বা যুক্তরাজ্য। তাদের আমরা জানি যে ইইউ থেকে বের হবে নাকি, এক্সিট করবে নাকি ব্রিটেন, এই নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা। আমরা জানি যে ইউরোপের মানে ট্রেডের দিক দিয়ে 1 নম্বরে এগিয়ে আছে। পো নদীর মোহনায় 123 দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ভেনিস। আমরা জানি, আমরা অনেকেই ভেনিসে শুটিং করা অনেক সিনেমা দেখেছি। ওই যে একদম বাড়ির সামনে দিয়ে পানি যাচ্ছে, ক্যানাল যাচ্ছে, খাল যাচ্ছে, এবং তার উপর দিয়ে নৌকায় করে হচ্ছে গিয়ে নায়ক নায়িকা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে ভেনিস। ওই যে রণবীর কাপুর, দীপিকা পাডুকোনেরও এরকম একটা গান আছে যেটার মধ্যে তারা নৌকা করে যাচ্ছে, নৌকাটা একটা শহরের ভিতর দিয়ে হচ্ছে খালের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সো দ্যাট ইজ ভেনিস। ভেনিসে এই জন্য অনেক মানে ভিতর দিয়ে শহরের ভিতর দিয়ে
পানির লাইন চলে গেছে, মানে খাল চলে গেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমি বারবার এই জন্য মানে এনকারেজ করি যে তুমি নাটক সিনেমার মাধ্যমে হলেও মাথার ভিতরে ট্রাই টু কানেক্ট দ্য ডটস, ট্রাই টু মানে রিমেম্বার দিস থিংস ইউজিং থিংস যেটা তোমার মাথার মধ্যে মনে আছে। হ্যাঁ, তোমার যদি ওই হিন্দি সিনেমার অমুক গানের মাধ্যমে কোনো কিছু মনে রাখতে সুবিধা হয় তুমি ওভাবেই মনে রাখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে ইন দি এন্ড। ওকে, ইউরোপ মহাদেশের তথ্যাবলী, এখানে আরো অনেকগুলো আছে। আমরা এগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, যতগুলা প্রথম, বৃহত্তম, প্রথম, প্রধান, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখনই প্রধান, প্রথম এগুলা কিছু লেখা থাকে তখন ওটা খুব ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, গণতন্ত্রের সূতিকাগার। আই হ্যাভ নো আইডিয়া সূতিকাগার মানে কি। আই থিঙ্ক সূতিকাগার হচ্ছে কি যেখান থেকে এটার শুরু, যেখান থেকে এটার উৎপত্তি। হ্যাঁ, গণতন্ত্র জিনিসটা কি, এটা সর্বপ্রথম এটা এসেছিল, এই আইডিয়াটা, কনসেপ্টটা এসেছিল হচ্ছে গিয়ে গ্রিস থেকে। গ্রিস গণতন্ত্র যে থিওরিটা, যে কনসেপ্টটা, এটা হচ্ছে কি সবার আগে প্রচলন করেছিল গ্রিস। এবং আধুনিক যে গণতন্ত্র অর্থাৎ পার্লামেন্ট সিস্টেম, যেখানে অপোজিশন থাকবে, যেখানে গভর্নমেন্ট পার্টি থাকবে, যেখানে একটা বিল উত্থাপন করা হবে সংসদে এবং সবার সম্মতিক্রমে যদি ভোট প্রাপ্ত হয়, যদি বিলটা পাস হয়, তখন সেটা হচ্ছে গিয়ে ফাইনালি সেটাকে আইনে মানে আইন প্রচলন করা হবে ওই অনুসারে। এই যে সিস্টেমটা, এই সংসদীয় যে সিস্টেমটা আমরা পরিচিত এখন, এই বিল পাশ করার মাধ্যমে আইনের প্রচলন, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে আধুনিক গণতন্ত্র। এবং এইটা এসেছে হচ্ছে গিয়ে ব্রিটেন থেকে। যদিও আমরা ব্রিটেন শুনলে অনেক সময় মনে করতে পারি না, বিকজ আমরা মনে করি যে ও ব্রিটেন তো আমরা জানি যে রাজতন্ত্রের মধ্যে ছিল, তাহলে কিভাবে করে ব্রিটেনে গণতন্ত্র সূতিকাগার হলো। কিন্তু আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা কিন্তু ব্রিটেন থেকেই এসেছে। হ্যাঁ, সো এই দুইটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, এখন হচ্ছে গিয়ে আচ্ছা আপু গানের উদাহরণ দিয়ে না, গান দেখিও না, টোটালি অল রাইট, আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল বলছি, কারণ অনেকেই শুনে, অনেকেই দেখে, ঠিক আছে। সো তুমি যেটা দেখো বা শুনো, বা তুমি যদি বই পড়ার অভ্যাস থাকে, তোমার যদি গল্পের বই পড়ার অভ্যাস থাকে, আচ্ছা আমি ইন্টারেস্টিং বলি, আমার গল্পের বই পড়ার অনেক অভ্যাস, এবং আমি আমার অ্যাডমিশন টেস্টের টাইমেও অনেক গল্পের বই পড়েছি। কারণ গল্পের বই পড়লে আমি যেই গল্পের বইগুলো পড়ি সেগুলোর প্রত্যেকটারই দেখা যায় একটা ব্যাকড্রপ থাকে, যে ব্যাকড্রপটার মধ্যে অনেক রকমের ইনফরমেশন আমার মাথার মধ্যে ঢুকে যায়। যেরকম এই যে ভ্যাটিকান সিটি, আমার মনে আছে আমি ড্যান ব্রাউনের এঞ্জেলস এন্ড ডিমন্স যে বইটা আছে, এই বইটা আমি এক সপ্তাহের, অনেক মোটা বই, এটা আমি এক সপ্তাহ না 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলেছিলাম। এবং ওই বইটা ওয়াজ সো এনরিচড উইথ ইনফরমেশন। ওখানে ভ্যাটিকান সিটি নিয়ে এত ইনফরমেশন ছিল, ওখানে আগেকার এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে এত ছিল, ক্যাথলিক চার্চ নিয়ে এত ইনফরমেশন ছিল। সো আমার মাথার মধ্যে অটোমেটিকলি একটা কিউরিওসিটিও তৈরি হয়, আবার এট দ্য সেম টাইম অনেক তথ্য কিন্তু মাথার মধ্যে সেই যে ঢুকে যায়, এটা রয়েই যায়। সো আই উইল অলওয়েজ নো যে ভ্যাটিকান ইজ ইনসাইড ইটালি, রোম। হ্যাঁ, এটা আমার মাথার মধ্যে সবসময় থাকবে, কারণ ওই গল্পের বইতে পড়েছিলাম। সো তোমাদের যেই ধরনের বই পড়তে আগ্রহ, যে ধরনের যদি তোমাদের বইও আগ্রহ না থাকে, নিউজ পেপারে আগ্রহ থাকে, নিউজ পেপার পড়ো। হ্যাঁ, বা যদি যেটাই করতে আগ্রহ থাকে সেখানে সেটা থেকে ট্রাই টু কালেক্ট অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল। আমি জানি যে সাকিব ভাইয়া, সাকিব বিন রশিদ, সে কিন্তু শুধুমাত্র অনেক বেশি যুদ্ধের মুভি দেখে তার অনেক ধরনের তথ্য কিন্তু সে মাথার মধ্যে নিয়ে ফেলেছে, যে যুদ্ধের মুভিতে এটা হয়েছিল, এই দিস ওয়াজ দ্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং এইটার মাধ্যমে সে কিন্তু পলিটিক্যাল বলো বা জিওগ্রাফিক্যাল বলো, এই ধরনের অনেক কিছুই তার অনেক ভালো জানা আছে, শুধুমাত্র বিভিন্ন ধরনের ওয়ার মুভিজ দেখে দেখে, ঠিক আছে। সো এগুলো কিন্তু এই যে আমাকে জিজ্ঞাসা করছে, আপু আপনি এত কিছু মাথায় কেমন রাখেন, এইগুলো বিভিন্ন মুভিজ, বই, যাই হোক না কেন, নিউজ পেপার, যেটা থেকে তোমার ভালো লাগে সেখান থেকেই ট্রাই টু কালেক্ট অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসে এই যে আমাকে হচ্ছে গণতন্ত্র আর প্রজাতন্ত্রের পার্থক্য। এইটা ওই ক্লাস না অয়ন, এটা হচ্ছে গিয়ে জেনারেল নলেজের ক্লাস, এবং এখানে আমরা এই মুহূর্তে মহাদেশ নিয়ে কথা বলতেছি, নট গণতন্ত্র আর প্রজাতন্ত্র, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আচ্ছা এই যে ভালো কথা, একটু আগে মনে আছে যে আমি বলেছিলাম যে স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে এইটা হচ্ছে আমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এবং এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সো এই যে আসুডেফিন,
এর মাধ্যমে তোমরা মনে রাখতে পারবা যে কোন কোনগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ঠিক আছে, ফিন, এভাবে করে তোমরা মনে রাখতে পারবা যে কোন কোন দেশগুলো মিলিয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলা হয়। সো তোমাকে এই কোয়েশ্চেনটা আসতেই পারে জেনারেল নলেজে, যে নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে পড়ে বা কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি না। ঠিক আছে, সো তখন এটা তুমি এভাবে করে মনে রাখার চেষ্টা করতে পারবা। ওকে, আচ্ছা, আবার দেখবা যে বলকান রাষ্ট্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেশগুলো আছে এগুলোকে সবগুলোকে কিন্তু বলকান রাষ্ট্র বলা হয়। ঠিক আছে, সো এগুলো একটু দেখে যাবা। আই নো যে অনেক কিছু মনে রাখা সম্ভব না, বাট দেখবা এখানকার অনেকগুলো দেশের নামে কিন্তু মিল আছে, যেমন আলবেনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বুলগেরিয়া, বসনিয়া, হারজাগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, এই প্রত্যেকটা নামের লাস্টে কিন্তু রিয়া, ইয়া, ইয়া আছে। হ্যাঁ, সো এভাবে করে অনেক সময় না বারবার পড়তে থাকলে একটা রিদম চলে আসে। হ্যাঁ, সো নামগুলো যেহেতু সাউন্ডস ফ্যামিলিয়ার, সাউন্ড সিমিলার, এই জন্য অনেক ইজিলি অনেক সময় মনে থেকে যায়। ঠিক আছে, সো গিভ ইট আ রিড, অনেক সময় নাও মনে থাকতে পারে, বাট ট্রাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, বাল্টিক রাষ্ট্র, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বাল্টিক রাষ্ট্র কোনগুলা? এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। হ্যাঁ, আমার মনে আছে আমি এটা মুখস্থ রেখেছিলাম এ লালি দিয়ে, যে এ এস্তোনিয়া, লা লাটভিয়া এবং লি লিথুনিয়া। হ্যাঁ, সো আমিও আমার একদম এটা পড়তে পড়তে মনে পড়ে যাচ্ছে যে আমি কিভাবে করে 2011 সালে কিভাবে করে এগুলো মুখস্থ করেছিলাম, এটা পড়তে পড়তে মনে পড়ে গেল। ঠিক আছে, আপু কি বলেন, এগুলো এই প্রথম শুনলাম, ভয় পাওয়ার কিছুই নাই। আমি তোমার নামটা পড়তে পারছি না, অনেকগুলা উপরে কি কি জানি দেওয়া আছে। হ্যাঁ, শাম মনে হয়। ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, এগুলো শুরুর দিকে সবার ভয় লাগে। অনেকেই আছে যে কিনা হয়তো প্রতিদিন পেপার পড়ে, কিন্তু বাল্টিক রাষ্ট্র কোনগুলো সেগুলো হয়তো পড়ে নাই। ঠিক আছে, সো ও আর তুমি একই জায়গায় আছো, ইটস অল রাইট। তুমি তোমার জায়গা থেকে শুরু করছো, অন্য একজন তার জায়গা থেকে শুরু করছে, এটা মনে করার কোনো কারণ নাই যে তুমি একাই কিছু পারো না। ঠিক আছে, আমিও একদম বললাম না, আমি 25-এ -4 পেয়েছিলাম আমার নিজের প্রথম যেটা আমি মক টেস্ট দিলাম সেটাতে। হ্যাঁ, সো আস্তে আস্তে ইট ইমপ্রুভস ওভার টাইম। তুমি কতটুকু ডেডিকেটেডলি পড়ছো, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। শ্যাম সরকার, রাইট, সরি তোমার নামটা আমি ঠিক মতো বলতে পারিনি। আচ্ছা, সো আমরা আগাই। আচ্ছা, এখন তোমাদের জন্য কিছু এমসিকিউজ, তোমরা একটু টেস্ট করো নিজেরা যে কার কতটুকু কি মনে আছে। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব। আমি সরি, আমি ইউটিউবে এতক্ষণ কমেন্টস দেখি নাই, এখন আমি ইউটিউবে কমেন্টস গুলো একটু দেখে ফেলি। আচ্ছা, ও অনেকে এখানটাতে আবারও ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করে ফেলছো, দ্যাটস গ্রেট। আজকে ম্যাচটা আসলে খুবই ইন্টারেস্টিং হতেছে, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার। কিন্তু আবারও বলতেছি, ধরো তুমি এখানটাতে ক্রিকেট নিয়ে কথা বলছো এবং ক্রিকেটের আলোচনায় তুমি মজে গেছো, আমি এখানে কিছু একটা পড়াইলাম যেটা হয়তো তোমার অ্যাডমিশন টেস্টে চলে আসলো, তখন তুমি ওখানে মনে করতে পারতেছো না, বাট তোমার আবছা আবছা মনে আছে যে মেজাবিন আপুর মাথার পিছে কি যেন লেখা ছিল বোর্ডে। হ্যাঁ, সো তখন কিন্তু অনেক আফসোস হবে যে এই জিকেটা কমন পড়তে গিয়েও পড়লো না। হ্যাঁ, সো তুমি এখন ক্রিকেট ইনভেস্টেড থাকলে কোন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ধিপ করে মিস হয়ে যাবে। আচ্ছা, আমি এত প্যাচাল পারতে পারতে শায়লা অলরেডি অ্যান্সার দিয়েছে একটা, এবং শায়লার অ্যান্সারটা কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ আয়েশা, আমি না বলতেই তুমি এটা অ্যান্সার দিয়ে ফেলছো, গ্রেট। আচ্ছা আচ্ছা, শুনো, তোমাদের কারো যদি ঘুম পায়, সেটা কমেন্ট সেকশনে লেখার দরকার আছে যে ঘুম পাচ্ছে। ঘুম পাইলে ঘুমায় যাওয়া, এটা তো এখানে লেখার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, সো রুশ বিপ্লবের সময় জার কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে দ্বিতীয় নিকোলাস। হ্যাঁ, সেকেন্ড নিকোলাস। তোমরা অনেকে অ্যানাস্টেশিয়া নামে একটা মুভি আছে, ওটা যদি দেখে থাকো, ওখানে দেখবা যে এই জার নিকোলাস দ্য সেকেন্ড, তার পুরা ফ্যামিলিকে কিন্তু যারা রুশ বিপ্লবের মধ্যে যারা ফাইট করছিল, যারা প্রোটেস্ট করছিল, তারা এই পুরো ফ্যামিলিটাকে কিন্তু মেরে ফেলেছিল বা তাদেরকে চেস করেছিল। এটা আলটিমেটলি কি হয়েছিল আমরা জানি না। সো দেয়ার আর ভেরি ইন্টারেস্টিং স্টোরিজ এখানটাতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ইউক্রেনের নিকটবর্তী সাগর কোনটা? এটা একটু তোমরা কে পারো অ্যান্সার করো। ইউক্রেনের নিকটবর্তী সাগর কোনটা? কেউ কি এটা পারো? 2 নাম্বার। আচ্ছা, অনেকেই 1B অ্যান্সার করতেছে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। তোমরা এটা অ্যাকচুয়ালি জানো, এটা দেখে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আচ্ছা, 2 এর অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার হালিমা বলেছে বি। দেখি অ্যান্সার, ও নো, অ্যান্সার হচ্ছে গিয়ে কৃষ্ণ সাগর। ঠিক আছে, কৃষ্ণ সাগর হচ্ছে গিয়ে দি অ্যান্সার, ইউক্রেনের নিকটবর্তী সাগর। আচ্ছা,
এটা কোয়েশ্চেনটা একটু কঠিন ছিল, ইটস নট ইয়োর ফল্ট। হ্যাঁ, তোমরা যারা ভুল করছো কোনো প্যারা নাই। আচ্ছা, রোজাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা, এইটা পারতে হবে। রোজাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা কোন দেশের? 3 নাম্বার কোয়েশ্চেন, দিস ইজ কোয়েশ্চেন 3। এটার অ্যান্সার কত কি হবে? আচ্ছা ইউটিউব বাসীরা, তোমরা তো কোনো কিছুরই অ্যান্সার দিচ্ছ না। হ্যাঁ, তোমরা একটু 3 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। আমি জানি যে তোমাদের মনে হয় একটু ফিডটা পড়ে যায়। হ্যাঁ, 3 নাম্বার। আচ্ছা, রাকিব হোসেন রাব্বি বলেছে, তিনের গ। তিনের গ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এমনি টেনশন করতেছিলাম, আমি ভাবছিলাম যে ইউটিউবে যারা আছে তারা মনে হয় কিছু পড়াশোনা করতেছে না, বাট ইটস গ্রেট টু সি যে না, ইউটিউব কমিউনিটিও ইকুয়ালি ইফ নট মোর অ্যাডভান্সড। গ্রেট, ঠিক আছে, তোমরা মনে হয় সবকিছু পারো, এই জন্য তোমাদের ক্লাসের দরকার নেই, তোমরা ক্রিকেট দেখলে ইটস ফাইন। আচ্ছা, সো ইয়েস, রাশিয়াতে হচ্ছে গিয়ে রোজাটম, এটা আমি মনে রাখি হচ্ছে গিয়ে আর ফর রোজাটম আর ফর রাশিয়া, কিন্তু রোমানিয়ার সাথে আবার তখন ঝামেলা লেগে যেতে পারে। বাট আমি এটা জানি যে রাশিয়া আবার পরমাণুটা নিয়ে খুব বেশি কাজ করে থাকে, তারা বিভিন্ন ভাবে কিভাবে করে পরমাণু ইউজ করে নতুন নতুন সব ওয়েপন্স তৈরি করা যায়, এগুলো নিয়ে তারা খুবই আগ্রহী। সো এই জন্য আমি মাথার মধ্যে একটা স্টোরি বানায় সেটাকে ওইভাবে করে ইনফরমেশনটা কন্টেইন করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, তাও তোমরা অনেকেই জানতেছো অ্যান্সার গুলো, এটা দেখে খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম যে কোয়েশ্চেন গুলো অনেক কঠিন হয়ে গেছে, বাট অ্যাপারেন্টলি তোমরা অনেকেই পারো, সো দ্যাটস গ্রেট। ওকে, আচ্ছা এইটা খুব ইন্টারেস্টিং, কোন ঘটনাটা আগে ঘটেছিল এই 4টা ঘটনার মধ্যে? এইটার অ্যান্সার কি হবে? এই কোয়েশ্চেন গুলো খুব মজা লাগে আমার কাছে। 4-এর অ্যান্সার কি হবে? এটা হচ্ছে গিয়ে 4। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন গুলো খুব মজা লাগে, কারণ এই কোয়েশ্চেন গুলোর মধ্যে মাল্টিপল লেভেলের ইনফরমেশন রিকোয়ার্ড থাকে। হ্যাঁ, সো দেখা যায় যে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলো আমাদের জ্ঞানের পরিধি যাচাই করতে চায়, তখন এই ধরনের কোন একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, যেখানে ইউ আর সাপোজ টু নো হাউ দ্য হোল থিং ওয়েন্ট, যাতে কিনা তুমি একদম প্রথম ঘটনা থেকে শেষ ঘটনা পর্যন্ত সবকিছুই জানো। হ্যাঁ, আচ্ছা 4-এর অ্যান্সার দেখি, আমি আরেকটু ওয়েট করি। মাহিন বলেছে বি। মাহিন, তুমি কোনটার অ্যান্সার বি বলছো? 4-এর অ্যান্সার? ইউটিউব কমিউনিটি কি বলে? ইউটিউবে এখনো অনেকেই 2-এর অ্যান্সার দিচ্ছ। 4-এর অ্যান্সার কি হবে? 4। ওকে, টাজ বলেছে জাতিসংঘের জন্ম। এই টাজ, তুমি কি সে যে কিনা বলতেছিলা ইনিশিয়ালি যে ক্লাসটা ভালো না, ক্লাসটার দরকার নাই? তুমি কি বলতেছিলা? কারণ তাই যদি হয়ে থাকে তোমার কোয়েশ্চেনটা কিন্তু ঠিক না, মানে তোমার অ্যান্সারটা কিন্তু ঠিক না। রাইট, যারা যারা বলেছো 4-এর ক, থ্যাংক ইউ এবং আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ, দ্যাটস গ্রেট। ইয়েস, রাশিয়ার বলশেভিক বিপ্লব সবার আগে হয়েছিল, এন্ড দিস হ্যাপেন্ড অন আই থিংক 1917। হ্যাঁ, এবং বাকি যে 3টা জিনিস, এই 3টা কিন্তু আবার খুব কাছাকাছি টাইমে হয়েছিল। হ্যাঁ, ভারতের স্বাধীনতা লাভ হচ্ছে গিয়ে 47, জাতিসংঘের জন্ম হচ্ছে আই থিংক 45, এবং দ্বিতীয় মহাযুদ্ধ হচ্ছে কি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে গিয়ে 43 থেকে 45, রাইট? সো এই 3টা মোটামুটি সেম রেঞ্জের মধ্যেই হয়েছিল। রাশিয়ার বলশেভিক বিপ্লবটা হয়েছে তার অনেক থেকে আগে, অনেক আগে। হ্যাঁ, সো এই জাতীয় কোয়েশ্চেন গুলো সাধারণত আমাদের অ্যাডমিশন টেস্টে আসে যখন কিনা, ইয়েস শান তোমার হয়েছে, পারফেক্ট। আচ্ছা, সো এইটা জিকে শেখার জন্য সবচেয়ে ভালো কি কোনটা? ইমন, সরি তোমার কমেন্ট পুরোটা আসতেছে না এখানটাতে। আচ্ছা, সো গ্রেট, ভালো, তোমরা অনেক কিছুই পারো, আমার খুবই ভালো লাগতেছে। অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল? এটাই লাস্ট, ইউরোপ নিয়ে। হ্যাঁ, এরপর আমরা অন্য একটা মহাদেশে চলে যাব। এটা হচ্ছে লাস্ট 5 নাম্বার কোয়েশ্চেন। অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল? আচ্ছা, জিহাদ বলেছে আমি ভুল তথ্য দিয়েছি। হতে পারে জিহাদ, সাল কোনটা কি ভুল হয়েছে আমাকে একটু বলে দাও তো, কোনটা সাল ভুল হয়েছে, নাকি আসলে কি আমি জানি না। ইয়েস, তারিখ সবার আগে বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো 5-এর অ্যান্সার আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছে 5C, and that is absolutely correct. রাশিয়াতেই
অক্টোবর বিপ্লব, হ্যাঁ অক্টোবর রেভলিউশন সবার এটা রাশিয়াতে হয়েছিল। আচ্ছা গ্রেট। সো আমরা ইউরোপ নিয়ে অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা আস্তে আস্তে আগাই। একটু রিপ্লাই দিব, আমি দেখতে পাইনি ইমন, সরি তোমার কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছি না। ও সবচেয়ে ভালো বই কোনটা হবে? শুনো ইমন, তুমি এখন বইয়ের চিন্তা করো না, বুঝছো? তুমি সবার আগে, আমি বলে দিলাম না, আগের বছরে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো আগে সলভ করো, এরপরে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে বা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিক্রি হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর যে চিকন চিকন বইগুলো আছে সেগুলো এই যে লাস্ট কাপল অফ মান্থস এবং সামনের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যে মাসের বের হবে প্রত্যেক মাসে একটা ভলিউম তোমার কাছে রাখবা, এগুলো আগে, ঠিক আছে? বা জেনারেল নলেজের বই টই হাইলাইটস, তারপরে কি জানি আরো বলে না যে এগুলো কি যে ইম্পর্টেন্ট যেগুলো, হ্যাঁ এগুলো অনেক পরের কথা, ঠিক আছে? আগে যেটা তোমার বেসিক গ্রাউন্ড ওয়ার্ক সেটা একটু সেট করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে। ও আচ্ছা, জাতিসংঘের প্রতিষ্ঠা না, আমি কি বলেছি 45 বলেছি মনে হয়, হ্যাঁ ঠিক আছে হতে পারে, 48 মাইট বি কারেক্ট। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আমরা, আচ্ছা এই এমসিকিউটা আমি তোমাদেরকে আর দিলাম না, আমরা চলে যাই আফ্রিকাতে, কারণ আমাদের সময় খুবই কম। আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাই। আচ্ছা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, হ্যাঁ এই যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এইটা আসলে দিস ইজ মোর লাইক আ ইউরোপিয়ান অ্যাপ্রোচ। হ্যাঁ তারা মনে করে যে যেহেতু আফ্রিকা ইজ আ মানে কি বলবো পভার্টি স্ট্রিকেন, ফ্যামিন স্ট্রিকেন, বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত একটা দেশ, এবং এর পাশাপাশি ইউরোপ দাবি করতে চেয়েছিল ফর আ লং টাইম যে ওরা আসলে আফ্রিকার ব্যাপারে খুব বেশি জানে না। হ্যাঁ this was all to justify their colonialism and their slavery system। হ্যাঁ এইটাকে জাস্টিফাই করার জন্য তারা দাবি করেছে যে আমরা আসলে আফ্রিকা নিয়ে খুব বেশি একটা জানি না, which is actually not true। ইবনে বতুতার অ্যাকাউন্টস গুলো থেকে কিন্তু তারা ইবনে বতুতা ওয়াজ আ ভেরি ফেমাস ট্রাভেলার, এবং উনার ট্রাভেলিং যে ডিটেইলস গুলো ছিল সেখান থেকে তারা আফ্রিকা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছিল, বাট দে স্টিল ক্লেম যে তারা আফ্রিকার ব্যাপারে খুব বেশি জানে না। দে কল্ড ইট দ্য ল্যান্ড অফ ডার্কনেস, ঠিক আছে? সো বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভাবে আফ্রিকাকে ল্যান্ড অফ ডার্কনেস বলা হয় বা অন্ধকারাচ্ছন্ন বলা হয়, বাট দিস ইজ মোর অফ আ ইউরোপিয়ান অ্যাপ্রোচ, ঠিক আছে? আমরা বলতে চাই না যে আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন বা কিছু, আমাদের আসলে কাউকে এরকম কিছু বলার রাইট নেই, বাট ফ্রম আ ইউরোপিয়ান অ্যাপ্রোচ এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে আফ্রিকার স্বাধীন দেশ ছিল তিনটা, লাইবেরিয়া, ইথিওপিয়া আর ইজিপ্ট বা মিশর। মিশরই কিন্তু ইজিপ্ট বাই দ্য ওয়ে। হ্যাঁ আমার একটা ফ্রেন্ড ওই দিন আমরা কি নিয়ে জানি কথা বলতেছিলাম, এন্ড শি ডিড নট নো যে মিশর এন্ড ইজিপ্ট আর দ্য সেম কান্ট্রি, ঠিক আছে? সেরকম হতে পারে, অনেকের ক্ষেত্রে এরকম হয়, ইটস টোটালি ফাইন। তুমি যদি এরকম হও তাহলে তোমার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে শিখতে শিখতে শেখা হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা এখন পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি, আচ্ছা এটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট না, পার্ল অফ আফ্রিকা বলা হয় হচ্ছে গিয়ে ইউগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। কেন? কারণ এখানে জীববৈচিত্র্য বলো, সাংস্কৃতিক বৈচিত্র্য বলো, প্রাকৃতিক সৌন্দর্য বলো, সবকিছুর দিক দিয়ে ইউগান্ডাকে বলা হয় হচ্ছে গিয়ে পার্ল অফ আফ্রিকা। অনেকেই বলেন যে উইনস্টন চার্চিল তিনি হচ্ছেন গিয়ে আফ্রিকাতে গিয়েছিলেন এবং ইউগান্ডা ঘুরে আসার পরে তার মনে হয়েছিল যে এটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই দারুণ একটা দেশ, এবং এটাকে উনি বলেছিলেন পার্ল অফ আফ্রিকা। কিন্তু পরবর্তীতে ইউগান্ডা বলেছে না, এটা যদিও চার্চিল সাহেবের কথাই সবাই জানে, কিন্তু এটা আসলে অনেক আগের থেকেই পার্ল অফ আফ্রিকা বলা হয়ে থাকে ইউগান্ডাকে, অল বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। হ্যাঁ আচ্ছা আফ্রিকার কিছু বিশেষ অঞ্চল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আমাকে একটু আগে কে জানি সাহারা মরুভূমি নিয়ে জিজ্ঞেস করতেছিল, ফাইনালি আমরা হচ্ছে সাহারা মরুভূমিতে চলে এসেছি। সাহারা মরুভূমি হচ্ছে গিয়ে আমরা এই যে নিম্ন আফ্রিকা সেখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি সাহারা, এর পাশাপাশি যে আফ্রিকান শিং বা আফ্রিকার হর্ন কোনটাকে বলা হয়, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে আছে যে আমি কলেজে থাকতে একটা প্রবলি ছোটখাটো একটা কম্পিটিশন করেছিলাম, ওটার মধ্যে এটা এসেছিল যে আফ্রিকার হর্ন কোন দেশটি। হ্যাঁ সো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে এই যে নাম দেওয়া হয় না যে পার্ল অফ আফ্রিকা, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, তারপরে আফ্রিকার শিং বা আফ্রিকার হর্ন, এই নামওয়ালা যে দেশগুলো আছে যে যাদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে পড়ে এসেছিলাম হচ্ছে গিয়ে ওই যে 7 টাইগার্স, এশিয়ার বিগ 4, হ্যাঁ এশিয়ান কি 4 টাইগার্স, তারপরে
আমরা পড়েছিলাম হচ্ছে ওই গোল্ডেন ট্রায়াঙ্গল। হ্যাঁ, তো এই নাম দিয়ে দিয়ে যে জায়গাগুলো করা হয়, তোমরা একটা লিস্টের মধ্যে নাম এবং দেশ এবং পারলে মহাদেশটাও একটু লিখে রাখবে, যাতে কিনা তোমরা এক ঝলকে দেখে দেখে বারবার চোখ বুলিয়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য কোনটা? আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ বলেছিলাম নাইজেরিয়া। হ্যাঁ, দারফুর শহরটি অবস্থিত সুদানে। এই প্রত্যেকটা জায়গা যেগুলো নিয়ে আমরা স্পেসিফিক্যালি তোমাদেরকে হাইলাইট করেছি এখানে, এই প্রত্যেকটা জায়গার কিন্তু কিছু হিস্টোরিক্যাল এন্ড পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, সো এই জন্য দেখা যায় যে এগুলো থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন এসে থাকে। মাও মাও বিদ্রোহীদের অবস্থান কোথায়? কেনিয়াতে দেখা গিয়েছিল যে মাও মাও বিদ্রোহীদের মানে মাও মাও বিদ্রোহীরা কেনিয়াতে, মানে কেনিয়াতে এই বিদ্রোহটা হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে কি 1952 তে, এন্ড দে ওয়ান্টেড টু বেসিক্যালি মানে অ্যান্টি কলোনিয়াল যে একটা আন্দোলন, সেটা হচ্ছে গিয়ে মাও মাও বিদ্রোহীদের আন্দোলন এটাকে বলা হয়। বেসিক্যালি যখন ব্রিটিশ এম্পায়াররা কেনিয়া ছেড়ে চলে যাবে, তখন কেনিয়াতে কারা ক্ষমতা নিবে এবং অ্যান্টি কলোনিয়ালিজমের বিরুদ্ধে হচ্ছে গিয়ে এই মাও মাও বিদ্রোহীদের অবস্থান ছিল। আচ্ছা, জাম্বিয়ার প্রতিষ্ঠাতা, এখানে আরো অনেক ধরনের তথ্য আছে। আচ্ছা, সুয়েজ খালের জাতীয়করণ কে করেন? হ্যাঁ, এই যে সুয়েজ খাল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ক্লাসের শেষে আলোচনা করার চেষ্টা করব। সুয়েজ খাল, পানামা খাল, হ্যাঁ, এই জাতীয় খালগুলো থেকে কিন্তু সবসময় কোয়েশ্চেন এসে থাকে। ঠিক আছে? সো এগুলো আমরা ক্লাসের শেষে একটু দেখে নিব জলদি জলদি। আচ্ছা, বর্ণবাদ বিরোধী নেতা ডেজমন্ড টুটু কোথাকার, কোন দেশের? দক্ষিণ আফ্রিকার। এই যে আমি বলছিলাম একটু আগে যে নেলসন ম্যান্ডেলা বলো, মার্টিন লুথার কিং বলো, ডেজমন্ড টুটু বলো, এই ধরনের মানুষগুলো কিন্তু পলিটিক্যালি এবং হিস্টোরিক্যালি অনেক বেশি সিগনিফিকেন্ট। পার্টিকুলারলি আফ্রিকাতে যে বর্ণবাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো অনেক সোচ্চার ছিলেন। নেলসন ম্যান্ডেলা এটার জন্য জেল খেটেছেন। তাই এদেরকে নিয়ে কিন্তু অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে। শুধুমাত্র এরকম কোয়েশ্চেন না, ওই যে আমি বলছিলাম যে নেলসন ম্যান্ডেলা কোন বই লিখেছেন, হ্যাঁ, বইয়ের নাম কি, উনি কত বছর জেল খেটেছেন, উনি কোথায় জেলে ছিলেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রবিনস আইল্যান্ড নামে একটা জায়গায় উনি হচ্ছেন জেল খেটেছিলেন। সো এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু সবসময় দেখা যায় কোনো না কোনো একটা ভাবে পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, আচ্ছা, ওকে, দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে, এটাও খুবই রিসেন্ট। ইফ ইউ লুক এট দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ এভরিথিং, 2011 থেকে কিন্তু আসলে অনেক দিন আগের কথা না। হ্যাঁ, সো এই তথ্যগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসে। জেসমিন বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। 2011 সালে তিউনিসিয়াতে হচ্ছে গিয়ে জেসমিন বিপ্লব সংঘটিত হয়েছিল। ইফ আই রিমেম্বার কারেক্টলি, এইটা বেসিক্যালি খুব সম্ভবত একটা আমি মনে করতে পারছি না, আমার মনে আছে যে এই বিপ্লবটা খুবই শান্তিপূর্ণ একটা বিপ্লব ছিল, যেখানে সব সিভিলিয়ানরা রাস্তায় নেমে পতাকা নাড়িয়ে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন তিউনিসিয়াতে 2011 সালে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন ব্যাংক কোন প্রকাশনী? আচ্ছা, এই যে আবারও প্রশ্ন ব্যাংক অনেক পরের কথা। হ্যাঁ, আগে গত বছরের যে প্রশ্নগুলো আছে সেটা তোমরা যে কোনো গাইড বইতেই পেয়ে যাবে। আগে ওটা দেখে ওগুলা সলভ করো, এরপরে প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক আস্তে আস্তে পরে দেখবা। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন না, এই কোয়েশ্চেনটা ইজ টু ডিফিকাল্ট ফর নাও, এটা আমরা না করি এখন। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল দেওয়া হয়? তোমরা কি এটা অ্যান্সার করতে পারবা? কোন দুইটা দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? এইটা অ্যান্সার করতে পারবা? এটা হচ্ছে 1 নাম্বার, প্লিজ নাম্বারটা দিয়ে দিও। 1 নাম্বার প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? আচ্ছা, মোহিনী বলেছে আপু পেইড ব্যাচে আপনার ক্লাস চাই, তাহলে একটু কাইন্ডলি জানিয়ে দাও যে পেইড ব্যাচে আমার ক্লাস চাও, যাতে আমাকে ফারহান সাকিব ভাইয়া বলে যে আপনাকে পেইড ব্যাচে চাচ্ছি আমরা, যাতে আমি পেইড ব্যাচে তোমাদের ক্লাস নিতে পারি। হ্যাঁ, আই উইল বি হ্যাপি টু টেক মোর ক্লাসেস, কিন্তু তোমরা যেটা চাচ্ছ সেটা আমাকে একটু জানাতে হবে। হ্যাঁ, সো তোমরা একটু জানিয়ে দিবা যে আমরা মেজাবিন আপুর ক্লাস চাই পেইড ব্যাচে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ক্লাস নেওয়ার। আচ্ছা, সো অনেকেই অ্যান্সার করেছে। তামিদ বলেছে 1B। আচ্ছা, এখানে অনেক কনফিউশন আছে, কয়েকজন বলেছে 1B, কয়েকজন বলেছে 1C। যারা 4 লিখছো, 4 বলতে কি আসলে ঘ বুঝাচ্ছ নাকি কি?
ওকে, অ্যান্সার হচ্ছে গিয়ে সি, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া, এই দুইটা দেশের মধ্যেকার সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, এইটা সবার পারা উচিত। এই কোয়েশ্চেনটা আমিও পারি এটার অ্যান্সার। আমি যদিও এটা পড়েছি 2012-তে, এখন হচ্ছে 2023, ইটস বিন 11 ইয়ার্স, আমি তাও এটার অ্যান্সার পারি। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এটার অ্যান্সার কি হবে? এইটা এভরিওয়ান হ্যাজ টু নো দিস। এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা আপু, 8 তো 8-এ আমরা যাই নাই এখনো, এটা আমরা 2 নাম্বার কোয়েশ্চেনে আছি। এইটার অ্যান্সার কারো ভুল হওয়া যাবে না। এই যে শুরু হয়ে গেছে আবার বিবি বিবি বিবি, এটা যে তোমরা অনেক বেশি কনফিডেন্ট থাকলে তখন এরকম অনেকবার করে প্রেস করো। আচ্ছা কারিনা, তুমি কি এইটার অ্যান্সার দিছো সি? ইমন, তুমি বই নিয়ে চিন্তা ভাবনা বাদ দাও, বুঝছো? বই না, আগে বেসিক, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা বিগত বছরগুলাতে অ্যাটলিস্ট 2 বার আসছে ফর শিওর। হ্যাঁ, এটা আমি নিজেই যখন সলভ করতেছিলাম তখন আমিও এটা পাইছি। এটা হচ্ছে সিয়েরা লিওন, ঠিক আছে? সিয়েরা লিওন হচ্ছে গিয়ে বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। সো এইটা খুবই 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 কমন, এটা আমরা অনেকবার পেয়েছি এই কোয়েশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা, আফ্রিকার সাবসাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? আচ্ছা, এই প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি এখন এগিয়ে যাই, কারণ আমাদের হাতে আরো 3টা মহাদেশ আছে, 3টা না 4টা, আর আমাদের হাতে সময় আর আধা ঘন্টা, ঠিক আছে? সো আমরা একটু আগাবো এখন। আচ্ছা, নর্থ আমেরিকা সম্পর্কে আমরা অনেক বেশি জানি, কারণ নর্থ আমেরিকা আমরা বেশিরভাগ নাটক, সিনেমা সবকিছুই যা দেখি আমরা নর্থ আমেরিকার দেখি, এবং নর্থ আমেরিকার উল্লেখযোগ্য দেশ বেসিক্যালি হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো। এই 3টা দেশ হচ্ছে গিয়ে ইউএস এর মোস্ট ইম্পর্টেন্ট 3টা দেশ। এর মধ্যে আয়তনে বৃহত্তম হচ্ছে কানাডা। তোমরা এই যে বললাম না যে ম্যাপ দেখলে অনেক কিছু অনেক ইজিলি মনে থাকে, সো ম্যাপ যখন আমরা দেখবো তখন আমরা খুব ইজিলি দিতে পারবো যে কানাডা ইজ হিউজ। হ্যাঁ, এখানে অনেক 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 আইল্যান্ডস এন্ড এভরিথিং সব মিলে কানাডা ইজ ভেরি বিগ, এবং ইউনাইটেড স্টেটস অনেক বড়, বাট কানাডার থেকে একটু ছোট। হ্যাঁ, এবং কিন্তু ইন্টারেস্টিংলি ইউনাইটেড স্টেটসে অনেক মানুষ, কিন্তু কানাডাতে মানুষ অনেক কম। সো দেখা যায় যে ইউনাইটেড স্টেটস জনসংখ্যার দিক দিয়ে বেশি বড়, কিন্তু কানাডা আয়তনে বেশি বড়। আর মেক্সিকো হচ্ছে গিয়ে সব থেকে জনবহুল দেশ। ওই যে সবসময় দেখায় যে ইউএস এর সব মুভিতে দেখা যায় যে মেক্সিকো থেকে সব ক্রিমিনালরা আসে। হ্যাঁ, কারণ তারা দেখা যায় যে মেক্সিকো একটু আন্ডার ডেভেলপ, মেক্সিকোতে একটু পভার্টি বেশি, একটু এডুকেশন কম, সেই জন্যই হয়তো মেক্সিকোতে জনসংখ্যা মানে জনবহুল অনেক বেশি হচ্ছে গিয়ে মেক্সিকো। জনসংখ্যা বেশি আর জনবহুল বেশি কিন্তু ডিফারেন্স আছে। জনবহুল বেশি মানে হচ্ছে গিয়ে পপুলেশন ডেনসিটি অনেক বেশি। হ্যাঁ, মানে রিলেটিভলি কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ থাকা। সো মেক্সিকো ইভেন দো আ স্মলার কান্ট্রি দেন ইউএস, এটা বেশি জনবহুল। হ্যাঁ, আচ্ছা, আয়তনে আমরা জানি নায়াগ্রা ফলস, এই নায়াগ্রা ফলস ইজ ইন নর্থ আমেরিকা। অনেক দারুণ একটা খুবই সুন্দর ঝর্ণা, যারা আমাদের দেশ থেকে কানাডায় যায় বা ইউএস যায় তাদের ট্যুরিজম লিস্টের মধ্যে 1 নম্বরে থাকে হচ্ছে নায়াগ্রা ফলস, দেখতে হবে। সো নায়াগ্রা ফলসটা হচ্ছে গিয়ে নর্থ আমেরিকাতে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খাল হচ্ছে পানামা খাল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পানামা খাল হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে যে ডিভিশনটা, সেটাকে বলা হচ্ছে গিয়ে পানামা খাল। হ্যাঁ, সো তোমাদের পানামা খাল নিয়ে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় যে কোন 2টা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে পানামা খাল, বা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খালটার নাম কি, সেটা হচ্ছে গিয়ে পানামা। ওকে, এরপর আমরা এগিয়ে যাই। আচ্ছা, গভীরতম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এইটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক, ইফ আই এম নট মিস্টেকেন, আমেরিকার কলোরাডোতে খুব সম্ভবত গ্র্যান্ড ক্যানিয়ন, আই এম নট শিওর।
কিন্তু এটা দারুণ একটা একদম মানে ডিপ একটা জায়গা গ্র্যান্ড ক্যানিয়ন। আমার খুবই যাওয়ার ইচ্ছা। অনেকেই হয়তো তোমরা গুগল করে দেখতে পারো যে গ্র্যান্ড ক্যানিয়ন লুকস লাইক আ বিউটিফুল প্লেস, এবং এটা হচ্ছে কি গভীরতম গিরিখাত। আচ্ছা, উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল, এই যে নর্থ আমেরিকার যেটা মানে উত্তর আমেরিকা যেটা, সেখানে এই 3টা দেশ। তারপরে মধ্য আমেরিকাতে আছে পানামা, এল সালভাডোর, নিকারাগুয়া, গুয়াতেমালা এটসেট্রা, এবং এই যে বাহামাস, বার্বাডোস, কিউবা, হ্যাঁ, এগুলো যে আইল্যান্ড গুলো, এগুলোকে ক্যারিবিয়ান্স বলা হয়। হ্যাঁ, ওই যে আমরা অনেক সময় জানি যে জামেইকা, হ্যাঁ, এই ধরনের কান্ট্রি গুলো বেসিক্যালি বলা হয় হচ্ছে গিয়ে দা ক্যারিবিয়ান আইল্যান্ডস বা দা ক্যারিবিয়ানস। হ্যাঁ, সো এই যে সুন্দর সুন্দর এক একটা থেকে একটা সুন্দর আইল্যান্ড জায়গা, এগুলো হচ্ছে ক্যারিবিয়ানস। নর্থ আমেরিকার মধ্যে হচ্ছে এই 3টা, এবং সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকাতে হচ্ছে গিয়ে পানামা, এল সালভাডোর, গুয়াতেমালা, কোস্টারিকা, হন্ডুরাস, এগুলো হচ্ছে গিয়ে সেন্ট্রাল আমেরিকার কিছু দেশ। আচ্ছা, এগুলো একটু আগে চলে যাই। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কারা কারা পারবা দেখি। মার্কিন ও তালেবানদের মধ্যে যে ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষরিত হয়, সেটা কবে স্বাক্ষরিত হয়? দিস ইজ রিলেটিভলি নিউ। তোমরা যে বারবার কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলতেছিলা না, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই অংশ। হ্যাঁ, এটা 2023 সালে এবং এটা 2020 সালের কোয়েশ্চেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে ঐতিহাসিক চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়? এটা কেউ বলতে পারবা? দেখি, একটু ট্রাই করে দেখো তো। এটা 1 নাম্বার কোয়েশ্চেন। ওকে, অ্যান্সার আসা শুরু করেছে। আমার আস্তে আস্তে আমি বুঝতে পারছি আমার এনার্জি লেভেল ফল করতেছে, এই জন্য আমি মনে হয় এখন আবার একটু গল্প করব। শুনো, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছিলাম, তখন দেখা যাচ্ছিল যে ওই যে সবার মতো আমারও মাঝে মাঝে ভয় করতো, হ্যাঁ, যে আচ্ছা আমি যে এত কষ্ট করে জেনারেল নলেজ পড়তেছি, কোনো কিছু যদি কমন না পড়ে তাহলে কি করব। হ্যাঁ, যে আমি অনেক কিছু পড়ে গেলাম, কিন্তু আমি যা পড়ে গেলাম সেটার বাইরে থেকে একটা কোয়েশ্চেন আসলো, তাহলে তো আমার আসলে এতদিনে পড়া, এত পরিশ্রম সবকিছু তো বৃথা হয়ে গেল, তাই না? বাট একটা সুবিধা হয় কি, তুমি যদি একটু মানে পড়ার সময় একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে একটা এডুকেটেড গেস করতে পারবা। বুঝছো? যেরকম ধরো তুমি জানো যে পানামা নামে একটা দেশ আছে সেন্ট্রাল আমেরিকাতে। হ্যাঁ, আবার তুমি এটাও জানো যে পানামা খাল হচ্ছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে ডিভাইড করেছে। হ্যাঁ, তুমি যদি দেখো যে তোমার ওখানে অপশন গুলো পরিচিত লাগছে না, কিন্তু তুমি জানো যে পানামা নামে একটা দেশ আছে যেটা সেন্ট্রাল আমেরিকায় অবস্থিত, তখন তোমার জন্য খুব ইজি হবে এক ধরনের এডুকেটেড গেস করা যে ঠিক আছে, মেবি তাহলে পানামা খালি হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে ডিভাইড করেছে। হ্যাঁ, এই জাতীয় যে ক্যালকুলেটেড এডুকেটেড গেস গুলো, এটা কিন্তু তুমি একটা ইনফরমেশন থাকলে অন্য একটা জিনিস বের করার ক্ষেত্রে কাজে লাগাতে পারো। হ্যাঁ, সো দিস মাইট বি ইউজফুল ফর ইউ। ওকে, আমি একটু অ্যান্সারটা দেখে ফেলি। অনেকে বলেছে খ, অনেকে বলেছে গ। অ্যান্সার কারেক্ট হচ্ছে গিয়ে 30শে এপ্রিল 2020 এত তারিখে হচ্ছে গিয়ে মার্কিন এবং তালিবানদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, মায়ান সভ্যতাটি কোথায় আবিষ্কৃত হয়? মায়ান সভ্যতাটি আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে সেন্ট্রাল আমেরিকাতে। তোমরা একটু দেখে নিবা এটা কোন দেশে, আমার এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না আমি, বাট মায়ান সভ্যতাটা সেন্ট্রাল আমেরিকার একটা দেশে এটা আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, একইভাবে ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটাও কিন্তু দিজ আর ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন, এগুলো প্রায় এসে থাকে যে ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল কোন জায়গাতে। হ্যাঁ, সো এগুলো খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগে যাই। আমরা এখন চলে এসেছি দক্ষিণ আমেরিকাতে, অর্থাৎ সাউথ আমেরিকা। এখানকার আমি বলেছি অলরেডি আয়তনে সব থেকে বড় দেশ হচ্ছে কি তোমাদের অনেকের পছন্দের ব্রাজিল, এবং সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি সুরিনাম। জনসংখ্যায়ও এটা আয়তনে এবং জনসংখ্যায় দুই দিক দিয়েই ব্রাজিল হচ্ছে গিয়ে সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ। ওই যে আমি বলেছিলাম, তুমি যদি জানো
যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জঙ্গল অ্যামাজন হচ্ছে গিয়ে ব্রাজিলে অবস্থিত। তার মানে তুমি এটাও জানবে যে যেহেতু এত বড় একটা জঙ্গল ব্রাজিলের সিংহভাগ জুড়ে আছে, তার মানে ব্রাজিল ইটসেলফ কিন্তু অনেক বড় একটা দেশ হতে হবে, তাই না? সো ইউ ক্যান মেক ক্যালকুলেটেড গেসেস। সো তুমি যদি নাও পড়ে যাও যে সাউথ আমেরিকার লার্জেস্ট কান্ট্রি কোনটা, তুমি কিন্তু তোমার ওই ক্যালকুলেটেড যে আগের ইনফরমেশন গুলো তুমি পেয়েছো সেই ইনফরমেশন থেকে কিন্তু তুমি আরো অনেক কিছু ডিরাইভ করতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানটাতে দক্ষিণ আমেরিকার জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট হচ্ছে গায়ানা, সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে গিয়ে আন্দিজ পর্বতমালা। এটাকে আবার বলা হয় দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা। কেন? কারণ অনেকগুলো দেশ জুড়ে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কোন কোন দেশ আছে এটার মধ্যে, as far as I remember, না আমার অ্যাকচুয়ালি মনে নাই, বাট বেশ কয়েকটা দেশের একদম বর্ডার জুড়ে হচ্ছে গিয়ে এই পর্বতমালাটা অবস্থিত। সো দেখা গেছে যে অনেক লম্বা একটা এরিয়া জুড়ে হচ্ছে গিয়ে এই আন্দিজ পর্বতমালা অবস্থিত। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজন রিভারটাই কিন্তু অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গেছে। তোমরা যদি অ্যানাকন্ডা মুভিটা দেখে থাকো বা তোমরা যদি অ্যামাজনকে কেন্দ্র করে কোনো ডকুমেন্টারি দেখে থাকো, তখন কিন্তু দেখবা যে অ্যামাজন জঙ্গলটার ভিতর দিয়ে অ্যামাজন রিভার গিয়েছে এবং এইটার মধ্যে নানা ধরনের প্রাণী, নানা ধরনের কি বলবো, দেখ খুবই ইন্টারেস্টিং স্পিসিস কিন্তু এই জঙ্গলে এবং এই নদীতে অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা, দক্ষিণ আমেরিকার বৃহত্তম জলপ্রপাত গুয়ারিয়া জলপ্রপাত, দক্ষিণ আমেরিকার উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ। এগুলো কিন্তু খুবই মজার কিছু তথ্য এবং এগুলো বারবার একটু পড়লে অটোমেটিকলি নামগুলো ইন্টারেস্টিং তো মনে থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে, এখন মাদকদ্রব্য, এবং এটাও ওই যে বললাম দেখা যায় যে বই পড়লে বা সিরিজ টিরিজ দেখলে অনেক কিছু দেখা যায় মাথার মধ্যে আটকে যায়। মাদকদ্রব্য উৎপাদন এবং চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ হচ্ছে কলম্বিয়া। তোমরা যারা নার্কোস সিরিজটা দেখেছো নেটফ্লিক্সে তারা জানো যে কলম্বিয়ার যে পাবলো এসকোবার ছিলেন উনি কিন্তু একজন কুখ্যাত মাদক পাচারকারী ছিলেন। সো এই ধরনের বিভিন্ন ধরনের বই টই পড়লেও কিন্তু দেখা যায় যে এই ধরনের তথ্যগুলো মাথার মধ্যে ঢুকে যায়। তো আমি যেটার অ্যান্সার নাও জানি, আমি জানবো যে আচ্ছা ওই দেখেছিলাম যে কলম্বিয়াতে মেদেইন কার্টেল, তারপরে হচ্ছে গিয়ে আরো কি সব কালি কার্টেল, এগুলো নিয়ে অনেক ঢিসুম মারপিট হয়েছিল। হ্যাঁ, সো এইগুলো প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু মাথার মধ্যে কিভাবে জানি রয়ে যায়। সো ইউ হ্যাভ টু মেক দিস ফিল ইন্টারেস্টিং এজ ওয়েল। সো সিরিয়াল একটা মনে থাকে এই জন্য কারণ ওখানে কাহিনীটা খুব ইন্টারেস্টিং থাকে। এইখানেও কিন্তু তুমি যখন পড়াশোনা করবা তখন তোমাকে একটু চেষ্টা করতে হবে যে কাহিনীর মাধ্যমে মনে করে মাথার মধ্যে ঢুকাতে। হ্যাঁ, আচ্ছা, ত্রিকোণাকার মহাদেশ বলা হয় দক্ষিণ আমেরিকাকে। বিষুবরেখা অর্থাৎ ইকুয়েটর হচ্ছে গিয়ে বিষুবরেখা। এই ইকুয়েটর নামটার সাথে ইকুয়েডরের নামের অনেক মিল আছে, তার কারণ ইকুয়েডর হচ্ছে গিয়ে বিষুবরেখা বা ইকুয়েটর অনুসারে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, এভাবে করে আস্তে আস্তে মনে করতে পারবা। আচ্ছা, সিমন বলিভার নামটি, এই যে এগুলো হচ্ছে ট্রিক কোয়েশ্চেন, এটা একটা ক্লাসিক ট্রিক কোয়েশ্চেন। এই সিমন বলিভার এই যে নামটা, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় সিমন বলিভার নামটি কোন দেশের সাথে জড়িত এবং অপশনে যদি দেওয়া থাকে বলিভিয়া, তাহলে কিন্তু দেখা যাবে যে 10 জনের মধ্যে 8 জনই যদি এই কোয়েশ্চেনটার অ্যান্সার না জানে তাহলে সে কিন্তু বলিভিয়া দাগায় দিবে। হ্যাঁ, কিন্তু আসল অ্যান্সার হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা। কেন? কারণ সিমন বলিভার ছিলেন ভেনেজুয়েলার একজন মিলিটারি অফিসার এবং একজন পলিটিশিয়ান, যিনি কিনা স্প্যানিশ এম্পায়ারের বিরুদ্ধে উনি কিন্তু সাউথ আমেরিকান কান্ট্রি গুলাকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। হ্যাঁ, সো স্প্যানিশ এম্পায়ার থেকে তিনি সাউথ আমেরিকান কান্ট্রি গুলোকে স্বাধীন করেছিলেন, দিস পলিটিশিয়ান অ্যান্ড মিলিটারি অফিসার ফ্রম ভেনেজুয়েলা। হ্যাঁ, সো উনার নামটা কিন্তু ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত, বলিভিয়ার সাথে সম্পর্কিত না। হতে পারে উনার নাম অনুসারে বলিভিয়ার নামকরণ করা হয়েছে, বাট সিমন বলিভার নামটা জড়িত এই জন্য কারণ হি ওয়াজ ফ্রম ভেনেজুয়েলা। ঠিক আছে, সো এইগুলো কিন্তু ট্রিক কোয়েশ্চেন থাকে যেগুলো মাঝে মাঝে করে স্টুডেন্টদেরকে একটু ফাঁদে ফেলানোর চেষ্টা করা হয়, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, ইয়েস তাহমিদ, ইফ শাকিরা বিইং আ কলম্বিয়ান সিঙ্গার, এটা যদি তোমার মাথায় জিনিসপাতি মনে রাখতে হেল্প করে, ইউ ক্যান কিপ দিস ইন ইউর মাইন্ড, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা,
ওকে, এখানে আরো অনেক তথ্য আছে তোমাদের জন্য। চে গুয়েভারার জন্মস্থান, চে গুয়েভারা अगेन উনি একজন মিলিটারি অফিশিয়াল, উনি একজন পলিটিশিয়ান, উনি একজন রেভলিউশনারি, সবার ঊর্ধ্বে উনি একজন বিপ্লবী, এবং উনি আমাদের ইতিহাসে খুবই উল্লেখযোগ্য একজন ক্যারেক্টার। এজন্য উনার জন্মস্থানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং উনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে অনেক সময় অপশনে কিউবা দিয়ে কনফিউজ করে দেওয়া হয়, কারণ অনেকেই মনে করেন যে কিউবার হিস্ট্রির সাথে যেহেতু চে গুয়েভারা সম্পর্কিত, তখন দেখা যায় অনেকে কিন্তু কিউবা সিলেক্ট করে ফেলে, বাট ওনার জন্মস্থান আসলে হচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, আচ্ছা, বিশ্বের উচ্চতম রাজধানী হচ্ছে বলিভিয়ার রাজধানী লাপাজ। লাপাজ হচ্ছে গিয়ে বিশ্বের উচ্চতম রাজধানী। আচ্ছা, সো এই যে সাইমন বলিভারকে নিয়ে এখানে তথ্য আছে কিছু, হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পারসন। আচ্ছা, আমরা আগাই, আমাদের এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট যে মহাদেশটা ছিল সেটা হচ্ছে কি ওশেনিয়া। ওশেনিয়াকে আমরা আগে জানতাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে, এবং এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ। আমাদের ক্লাস আর 5 মিনিটের মধ্যে আই থিঙ্ক আমরা শেষ করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে তোমরা আজকে ফুল ক্লাস জুড়ে অনেকে ছিলা, আমরা পুরোটা ক্লাস জুড়ে স্টেডিলি 220-50 জন ভিউয়ার নিয়ে ক্লাস করে গেছি, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু আমরা চাই যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরও তোমরা এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তোমাদের যারা যেসব ফ্রেন্ডরা এবার অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমার যেসব ফ্রেন্ডরা নেক্সট ইয়ার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবে, হ্যাঁ, বা যারা কিনা হয়তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কে টার্গেট করছে, কিন্তু এর পাশাপাশি তুমি চাও যে তারা ব্যাকআপ হিসেবে বি ইউনিটটা রাখুক, বা ইভেন তোমার পরিচিত কোনো যে কেউ যাকে তোমার মনে হচ্ছে যে ও তো আইবি এর জন্য চেষ্টা করছে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে ওর আইবি তে হবে না, আই থিঙ্ক ওর বি ইউনিটের ক্লাসগুলো করা উচিত অন দ্য সাইড। তার জন্য তুমি তাকে এই ক্লাসটাতে ট্যাগ করে দিবে কমেন্ট সেকশনে, এবং তার সাথে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবে। হ্যাঁ, তাহলে যেটা হবে যে হয়তো এই ক্লাসটা ছেড়ে রেখে সে যদি খাওয়া দাওয়া করে, তাহলে কোনো না কোনো একটা তথ্য হয়তো তার কাজে লেগে যাবে এবং অ্যাডমিশন টেস্টের সময় তাকে হেল্প করবে, ঠিক আছে? ওকে, এখন আমরা ওশেনিয়াতে চলে যাচ্ছি। ওশেনিয়াতে মোট দেশ আছে হচ্ছে 14টা। সেটা ক্ষুদ্রতম মহাদেশ বলে ফেলেছি অলরেডি। এই ক্ষুদ্রতম মহাদেশের বৃহত্তম দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ এ ভেরি লার্জ কান্ট্রি, এবং এই জন্যই কিন্তু ফর দ্য লংগেস্ট টাইম ওশেনিয়াকে অস্ট্রেলিয়া মহাদেশ বলা হতো, কারণ এটার ডমিনেন্ট এলাকা জুড়েই হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ওশেনিয়া মহাদেশের জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ টুভালু, আর আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে গিয়ে আয়ার হ্রদ, এবং বিশ্বের সর্ববৃহৎ প্রবাল শৈলশিরা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। আমার লাইফে ইনশাল্লাহ একটা আমি তোমাদের সাথে শেয়ার করি, বিকজ মানে আমরা তো অলরেডি ক্লাস করছি এতদিন ধরে, তোমাদের সাথে শেয়ার করাই যায় যে আমার লাইফের ধরো যে আছে না যে বাকেট লিস্ট, যে এই 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 জিনিসগুলো করতেই হবে লাইফে। হ্যাঁ, সো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, তাহলে আমার গ্রেট ব্যারিয়ার রিফ যেটা আছে এটা অস্ট্রেলিয়াতে, এবং এটা হচ্ছে বিউটিফুল একটা কোরাল রিফ। এইখানটাতে আমার যাওয়ার খুবই ইচ্ছা। তোমরা যারা যারা গ্রেট ব্যারিয়ার রিফের নাম শুনো নাই, তোমরা আজকে একটু ইউটিউবে সার্চ করে দেখবা, ইটস আ বিউটিফুল প্লেস। এবং তাতে এই সুন্দর সুন্দর জায়গাগুলো ব্যাপারে জানলে কি হয়, তখন ইচ্ছা করে যে আমি একটা ভালো পড়াশোনা করে, একটা ভালো চাকরি করে, ভালো মতো টাকা পয়সা ইনকাম করে সেই টাকাটা জমায় আমি একটু দেশ বিদেশ ঘুরবো, এবং গ্রেট ব্যারিয়ার রিফ, তারপরে একটু আগে যে কথা বলছিলাম, কোনটা নিয়ে জানি কথা বললাম, কলোরাডোর একটা জায়গা নিয়ে যে কথা বলছিলাম, হ্যাঁ, এই জায়গাগুলো তখন কিন্তু অনেক ইচ্ছা করে যে এই জায়গাগুলো ঘুরে আসি। তো তখন তোমার নিজের মধ্যে একটা জিল তৈরি হবে যে আমি ভালো মতো পড়াশোনা করবো, এবং এই যে আজকের এত পরিশ্রম, এত কষ্ট, সেটা হয়তো কোনো একদিন তুমি যখন গ্রেট ব্যারিয়ার রিফের সামনে দাঁড়িয়ে থাকবে, তখন তোমার মনে হবে যে দিস ওয়াজ ওয়ার্থ ইট, ঠিক আছে? তো একটু গুগল করে দেখবা, অনেক ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, ওশেনিয়ার কিছু তথ্য হচ্ছে গিয়ে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু পুনাক জায়া। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার এখনো মনে পড়ে যাচ্ছে যে এইটা আমরা আমাদের পরীক্ষার সময় খুব গুরুত্বের সাথে পড়েছিলাম, যে মারে ডার্লিং হচ্ছে ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী, এটার অপর নাম অস্ট্রেলিয়া মহাদেশ। আচ্ছা, সকল দ্বীপকে একত্রে প্রধানত ওশেনিয়া বলা হয়। বেসিক্যালি অস্ট্রেলিয়ার পাশাপাশি আরো অনেকগুলো ছোট 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 আইল্যান্ডস আছে, তো এই সবগুলোকে মিলে হচ্ছে গিয়ে ওশেনিয়া বলা হয়। আচ্ছা, সো তোমরা এখানকার যেই এইটা ইন্টারেস্টিংলি তোমার কাছে মনে হবে খুবই নিরীহ একটা কোয়েশ্চেন, হ্যাঁ, যে
অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? বিশ্বাস করো এই কোয়েশ্চেন আসছে পরীক্ষাতে এবং মানুষ ভুল দাগিয়েছে। এইটা ক্যানবেরার বদলে বেশিরভাগ মানুষ দাগায় হচ্ছে গিয়ে ওই যে অস্ট্রেলিয়াতে একটা খুব পপুলার জায়গা কোনটা অস্ট্রেলিয়ার মধ্যে, আচ্ছা আমি নামটা মনে করতে পারছি না এখন, কিন্তু ক্যানবেরা কেন জানি কেউই দাগায় না। হ্যাঁ, দেখা যায় যে অনেকেই ক্যানবেরা দাগায় না। সো দিস ইজ ওয়ান মেজর মিস্টেক। এটা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাটা মনে রাখতে হবে। সো একইভাবে চেষ্টা করবা যে এই যেহেতু খুব কমই এখানে কান্ট্রিজ আছে এগুলো রাজধানীগুলো দেখে ফেলতে। হ্যাঁ, একইভাবে অস্ট্রেলিয়ার মুদ্রা যে অস্ট্রেলিয়ান ডলার, এইটাও অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় এটা ইউরো বলে ফেলি, অনেক সময় পাউন্ড বলে ফেলি। সো এটা যে অস্ট্রেলিয়ান ডলার এটা মনে রাখতে হবে। এন্ড ফর দ্য লংগেস্ট টাইম, ইয়েস সিডনি, অনেকে সিডনি জায়গা। থ্যাংক ইউ মোহাইমিনুল, আমার আসলে ঘুম পেয়ে গেছে, এত রাত হয়ে গেছে। মেলবোর্ন, রাইট মাহি, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, সো সিডনি আর মেলবোর্ন সবাই হচ্ছে গিয়ে এই দুইটাকে রাজধানী দাগায় দিয়ে আসে। হ্যাঁ, বাট দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি ক্যানবেরা। হ্যাঁ, আমরা অনেক সময় মেলবোর্ন তো মানে আমরা জানি ছোটবেলা থেকে যে অস্ট্রেলিয়া মেলবোর্ন, অস্ট্রেলিয়া সিডনি, ওয়াও সিডনি আর অপেরা হাউস। হ্যাঁ, বাট উই অলওয়েজ মিস্টেক ইট, আমরা অস্ট্রেলিয়ার ক্যানবেরাটা যে রাজধানী এটা ভুলে যাই। সি তোমরা এত সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, এবং অস্ট্রেলিয়ান ডলারটাও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরকম আরো বেশ কিছু আছে, সবগুলো তোমাদের দেখা লাগবে না। কিরিবাতিটা যেরকম ইম্পর্টেন্ট, নাউরুটা আমরা জানি যে সবচেয়ে যেহেতু ছোট দেশ, এই জন্য নাউরুটার রাজধানী মুদ্রা এটাও আমাদের একটু দেখে ফেলা দরকার। ভাষা অ্যাকচুয়ালি এতটা ইম্পর্টেন্ট না, ডোন্ট লুক এট ভাষা, ঠিক আছে? আচ্ছা, ফিজি, এগুলোর মধ্যে যে ফিজি, ভানুয়াতু, ট্রুভ্যালু, এগুলোও খুবই ইম্পর্টেন্ট কিছু কান্ট্রিজ, এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। বাট এগুলো কিন্তু লোয়ার প্রায়োরিটি, ঠিক আছে? প্রায়োরিটি যেগুলো কম প্রায়োরিটি সেগুলো পরে পড়ো। এখনই মাথার মধ্যে রাজধানী মুদ্রা এগুলো মাথার মধ্যে ঠুসার চেষ্টা করো না। এই ভুলটাই আমরা করি হচ্ছে যখন আমরা ওই যে আজকের বিশ্ব নিয়ে বসি। দেখবা যে প্রথম কয়েক পাতার মধ্যে হচ্ছে দেশ, কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, তারপরে রাজধানী এগুলোর নাম দিয়ে ভরা। হ্যাঁ, তো তখন কি হয়, মানুষজন একদম যতগুলো দেশ আছে সবগুলো দেশের রাজধানী মুখস্থ করতে থাকে। এটাতে আলটিমেটলি তোমার ব্রেনের স্পেস অকিউপাই হবে, ঠিক আছে? সো ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, ইয়েস শাম, আমারও অনেক খিদা লাগছে, আমারও ঘুম পাচ্ছে প্রচন্ড, কারণ আমি সকাল থেকে অফিস করতেছি। বাট আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে। ব্রিটেনের সাথে সাংবিধানিক সম্পর্ক এগুলো যে আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আমরা তোমরা অনেকেই হয়তো জানো যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো কিন্তু সাংবিধানিকভাবে ব্রিটেনের রানীকে তাদের সাংবিধানিক রানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সো অস্ট্রেলিয়াও কিন্তু বেসিক্যালি ব্রিটিশ যে রাজতন্ত্র তারা কিন্তু অস্ট্রেলিয়াকেও গভর্ন করেছে ফর দ্য লংগেস্ট টাইম। হ্যাঁ, সো এই জন্য এটা কিন্তু তুমি যদি না জেনে থাকো, তোমাকে যদি কোয়েশ্চেন আসে যে ব্রিটিশ রাজতন্ত্র বা ব্রিটিশ মোনার্করা ব্রিটেন বাদে আর কোথায় তাদের ইনফ্লুয়েন্স আছে, তখন কিন্তু তোমার এটা তুমি দাগাতে পারবা যে অস্ট্রেলিয়াতে তাদের ইনফ্লুয়েন্স আছে, বা নিউজিল্যান্ড, ট্রুভ্যালু, হুইচএভার যেটাই কোয়েশ্চেন আসুক না কেন। আচ্ছা, কারণ তারা সবাই কিন্তু পূর্বে ব্রিটেনের উপনিবেশ ছিল। দিস ইজ দ্য রিজন। হ্যাঁ, এই কারণেই হচ্ছে গিয়ে তারা কিন্তু এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টুভালু কিন্তু ব্রিটেনের রানীকে তাদের সাংবিধানিক রানী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার কারণ তারা সকলেই কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিল। হ্যাঁ, ওকে। এর মধ্যে অ্যাবরিজিন যারা আছেন, অর্থাৎ যারা অস্ট্রেলিয়াতে অনেক আগে থেকে আছেন, একটা প্রাচীন গোষ্ঠী, তাদের যে জিওপলিটিক্যাল যে ইস্যুগুলো, সেটাও কিন্তু অস্ট্রেলিয়ার একটা খুব বড় পলিটিক্স এর পার্ট। হ্যাঁ, হিস্ট্রির একটা অনেক বড় পার্ট। সো এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা অ্যাবরিজিনদের ব্যাপারে যে তথ্যগুলো আছে সেটা খুব গুরুত্বের সাথে পড়তে হবে। আচ্ছা, মাওরি, একইভাবে নিউজিল্যান্ডের যারা আদি অধিবাসী তাদেরকে বলা হয় মাওরি। সো যেভাবে করে অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনরা একটা খুবই ইম্পর্টেন্ট গোষ্ঠী, সে একইভাবে নিউজিল্যান্ডের একটা খুবই প্রাচীন গোষ্ঠী হচ্ছে মাওরি যারা তারা, এবং তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি মানে পৃথিবীর সোশিও কালচারাল কনটেক্সটে তাদের নিয়ে কিছু কিন্তু কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, তো এখানে তাদেরকে নিয়েও বেশ কিছু তথ্য দেওয়া আছে। নারী ভোটাধিকার নিয়ে কোয়েশ্চেন আছে। নিউজিল্যান্ডে এইটা
দিস ইজ দ্য লাস্ট স্টোরি অফ টুনাইট, কারণ আমরা ক্লাসটা শেষ করে দিব। নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের প্রথম ভোটাধিকার লাভ করে। তোমরা বিশ্বাস করবা না, দ্য কোইন্সিডেন্স, এটা যদি তোমাদেরকে একটু সাহায্য করে, একটু মোটিভেট করে। আমি আর আমার একটা ফ্রেন্ড একবার আমরা বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম শপিং করতে, হ্যাঁ, এবং দোকান বন্ধ ছিল। সো আমরা দোকানের বাইরে দাঁড়িয়ে আছি দোকান খোলার জন্য, অ্যান্ড আমরা কি নিয়ে জানি, তখন মনে হয় বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা চলতেছিল, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে প্রবলি, হ্যাঁ, প্রথমবার যখন 2000 কত সালে, 11 সাল না কত সালে, 11 না আরো আগে, বাংলাদেশ নিউজিল্যান্ডকে প্রথম যেবার হোয়াইট ওয়াশ করলো, হ্যাঁ। তো আমরা এটা নিয়ে কথা বলতেছি যে না, মানে কোন একটা বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা ছিল তখন, আই কান্ট রিমেম্বার, হ্যাঁ। সো আমরা খেলার স্কোর নিয়ে কথা বলতেছি, এন্ড দেন আমার ফ্রেন্ডটা আমাকে কথা বলতে বলতে বললো, আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কি জানিস নিউজিল্যান্ড সবার প্রথম নারীদেরকে তাদের ভোটাধিকার দিয়েছিল। এই কথাটা, দ্যাটস দ্য ওয়ান টাইম আই হার্ড দিস ইনফরমেশন। আমরা বলছি ও তাই, ওয়াও ফ্যান্টাস্টিক, হ্যাঁ। এরপর এটা নিয়ে আর কোনো কথাই হয় নাই। আমাদের পরীক্ষা এটা আসছিল নাকি এটা আগের বছরে কোন একটা পরীক্ষা কোয়েশ্চেনের অ্যান্সার ছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট আই রিমেম্বার আমি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে আই গট দিস এক্সাক্ট কোয়েশ্চেন, যে নিউজিল্যান্ডে মানে কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পেয়েছিল, হ্যাঁ। সো ইনফরমেশন না তোমার চারপাশেই আছে, বুঝছো, তুমি কনস্ট্যান্টলি ইনফরমেশনের মধ্যেই বসবাস করো। জাস্ট তোমাকে এখন, যেহেতু তুমি পড়াশোনা করছো এই বিষয়ে, সেজন্য তোমাকে এখন চোখ কান কনস্ট্যান্টলি খোলা রাখতে হবে ইন রিসিভিং দ্য ইনফরমেশন, ঠিক আছে। সো সবসময় চোখ কান খোলা রাখবা, বলা যায় না কখন কোথা থেকে ইনফরমেশন আসে, যেটা পরীক্ষায় হয়তো তোমার চলে আসবে তখন তোমার, এবং পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সবকিছুরই কিন্তু কম আলটিমেটলি, রাইট, এত তথ্যের মধ্যে থেকে। সো ট্রাই টু কিপ ইউর ইয়ার্স এন্ড ইউর আইজ ওপেন, দেখবা যে কোনো না কোনো একটা তথ্য কোনো না কোনো একটা ভাবে মিলে গেছে, ঠিক আছে। সো নারীদের ভোটাধিকার নিয়ে একটু জেনে নিবা। আমাদের লাস্টে যে এমসিকিউ গুলো আছে সেটাতে আমরা এখন ঢুকছি না, কারণ আমাদের আসলে সময় নাই। আজকের ক্লাস শেষ হচ্ছে তাহলে ফাইনালি, এখন বাজে 10:24, আমরা শুরু করেছিলাম 8:30টায়। সো ইটস বিন 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে তোমরা যারা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আমাদের ক্লাস থেকে হয়তো তুমি কোনো তথ্য পেয়ে যাও যেটা কিনা তোমার পরীক্ষায় হেল্প করে। হয়তো কোনো একটা তথ্য তুমি আবছা আবছা ভাবে শুনেছো, কিন্তু তোমার মাথায় কোনো একটা জায়গায় হয়তো আটকে গেছে, বা আজকে ক্লাসে হয়তো আমরা আলোচনা করেছি সেটার সাথে সম্পর্কিত কোনো কিছু একটা হয়তো পরীক্ষায় চলে আসতে পারে, আবার কিছুই হয়তো আসবে না, এটাও হতে পারে, হ্যাঁ। কিন্তু দ্যাটস দ্য থিং অ্যাবাউট জেনারেল নলেজ, তুমি তোমার মোটিভেশন ধরে রাখবা, তোমার এনার্জি ধরে রাখবা, তুমি চেষ্টা করবা যতটা সম্ভব তথ্য নেওয়া যায়, হ্যাঁ, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি, একদম মানে বলয়ের মতো সব ধরনের সবকিছু পড়ে ফেললে কিন্তু দেখবা যে তোমার মাথায় আর কিছু থাকছে না। সো স্ট্র্যাটেজিক্যালি আগাও, ফিনিশ অল দ্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, সেগুলো সব সলভ করো, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে থাকো, এবং এর পাশাপাশি যখন তুমি কোয়েশ্চেন প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পারবা, তখন আস্তে আস্তে তুমি যেই জেনারেল নলেজের বইটা ফলো করতে চাচ্ছ সেই জেনারেল নলেজ থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেই পার্টগুলো আছে সেগুলোকে আগে প্রায়োরিটাইজ করবা, তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকে লো প্রায়োরিটাইজ করলেও চলবে, ঠিক আছে। আর তারপর যখন পরীক্ষার একদম শেষের দিকে একদম সময় ঘনিয়ে এসেছে, তখন তুমি হয়তো শুধুমাত্র যে ইম্পর্টেন্ট, যেটা হাইলাইটস বা যেটা ইম্পর্টেন্ট বা বুলেট আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো তুমি দেখতে পারো তোমার পছন্দের স্থান থেকে। বাট টিল দেন আমাদের সাথে থাকো। আমাদের যে বি ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশনের যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে কিন্তু তুমি আমি বাদেও আরো দারুণ দারুণ সব টিচার প্যানেল যারা আছেন তাদের সাথে ক্লাস করতে পারবা, যে ক্লাস থেকে তোমরা তোমাদের বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ তিনটাই কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো তিনটা বিষয় আস্তে আস্তে দক্ষতা লাভ করতে পারবা। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যতই স্ট্রাগল হোক না কেন, তোমার যতবারই মনে হোক যে আমি পারছি না, আমি ভেঙে পড়ছি, ততবারই আমরা তোমাদের সাথে থাকবো, তোমাকে হেল্প করবো আবার উঠে দাঁড়াতে, এবং আমরা কখনোই তোমাদের সাথে থাকা ছাড়বো না। সো তোমাদের একদম অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে, জেনারেল নলেজ পড়তে থাকো, দেখা হবে, আসসালামু আলাইকুম।